হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে। আমি একটু সাউন্ড চেক করে নিই। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে। আচ্ছা, আসেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়তে চলেছি, সেটা নিয়ে আগে কথা বলার আগে আমরা কথা বলবো যে এই ক্লাসগুলা, এই সিরিজটা, এখানে একটা সিরিজ হবে, ঠিক আছে? এখানে একটা কি হবে? সিরিজ হবে। এই যে এই এই সিরিজটা এই সিরিজটা আসলে কাদের জন্য? এই সিরিজটা হচ্ছে যারা 2027 সালে, অর্থাৎ 2027 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা তাদের জন্য এই সিরিজটা হচ্ছে। যারা 2027 সালে এইচএসসি পরীক্ষা দিবা এই ব্যাচটা, তাদের জন্য এই সিরিজটা, তাদের জন্য। কিন্তু যারা 26 সালে এইচএসসি পরীক্ষা দিবা কিন্তু তোমাদের বেসিক বেসিক একটু কম আছে, ঠিক আছে? যাদের বেসিক একটু কম আছে, যাদের বেসিক জানার প্রয়োজন, তারা চাইলে এই ক্লাসটা দেখতে পারো। এই ক্লাসটা দেখলে অবশ্যই তোমাদের বেসিক উন্নত হবে। বাট এইচএসসি 2025 ব্যাচ ভুল করেও এই ক্লাসের মধ্যে ঢুকবা না তোমরা, ঠিক আছে? এইচএসসি 25 ব্যাচ শেষ সময়ের জন্য এই ক্লাস তোমাদের জন্য হারাম, ঠিক আছে? এইচএসসি 25 ব্যাচদের জন্য বলে রাখছি, অ্যাডমিশনের টাইমে এই ক্লাসটা দেখতে পারো, ঠিক আছে? তবে এখন যেহেতু পরীক্ষার বেশি দিন বাকি নাই, এই ক্লাস তোমরা দেখবা না। আর আমাদের এই যে পায়োনিয়ার এডুকেশনাল ফ্যামিলি, আমরা প্রত্যেকটা সাবজেক্টের বেসিক টু প্রো, ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি, এমনকি চেষ্টা করব বাংলা পর্যন্ত, ঠিক আছে? আইসিটি বাংলা পর্যন্ত একেবারে বেসিক টু প্রো পুরা সিলেবাস যেন এইচএসসি 27-এর আমরা কমপ্লিট করে দিতে পারি, সেই চেষ্টা আমরা সবসময় করব। আচ্ছা, চলো আজকে আমরা কি পড়াবো সেটা তো বুঝতেই পারছো। আজকে আমরা পড়াবো হচ্ছে গুণগত রসায়ন, ঠিক আছে? গুণগত রসায়ন। আসো, গুণগত রসায়নটা কি? আচ্ছা, ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ পরমাণু মডেল লেখা। তো এই জিনিস দেখেই তোমাদের মনে হতে পারে, আই হাই, এ তো ক্লাস 9-এ পড়াইছে আমাদের, এ তো ক্লাস 9-এই পড়ে আসছো। তো 9-এ তোমরা পড়ে আসছো, তোমরা কি কি পড়ে আসছো? বোর পড়ে আসছো। বোর কে ছিল বলতো? বোর ছিল রাদারফোর্ডের স্টুডেন্ট, তাই তো? তুমি রাদারফোর্ডের যেই মডেল ছিল, এই মডেল কিন্তু তোমরা পড়েছো। তো বোরের মডেলও পড়েছো, রাদারফোর্ডের মডেলও পড়েছো। এখন আমি তোমাদের সেই বোরের মডেলও আজকে পড়াবো, রাদারফোর্ডের মডেলও আজকে পড়াবো। তো বলতেই পারো যে এই যে আমরা পুরাতন পড়া কেন পড়াবো? কেন পড়াবো তার খুব সহজ উত্তর হলো বইতে আছে তাই পড়াবো, ঠিক আছে? বইতে আছে তাই পড়াবো। কিন্তু আজকে তোমরা এমন কিছু জিনিস জানতে চলেছো যা দেখা যাচ্ছে তোমরা আগে কখনো জানো না, আগে এই সম্পর্কে ধারণাও ছিল না। আবার এমনও হতে পারে যে অনেক বাচ্চাদের মনে প্রশ্ন থাকে যে কয়েকটা সূত্র, যেমন আমরা ক্লাস 9-10-এ শিখে আসছি যে অনেকগুলো সূত্র কেমিস্ট্রির। যখন আমি একটা সূত্র যদি আমার এখন মনে পড়ে, তাহলে আমি লিখতে পারি এম ভি আর সমান সমান এন এইচ বাই 2 পাই। এইটা ছিল হচ্ছে বোরের দ্বিতীয় স্বীকার্য, ঠিক আছে? বোরের দ্বিতীয় যে স্বীকার্য ছিল সেটা ছিল এইটা। তো এখন কথা হচ্ছে, ভাইয়া এটা কিভাবে প্রমাণ হলো? এই প্রশ্নটা তোমরা যখন আমি এসএসসি পড়াইছি, তোমাদের মধ্যে অনেকে এই প্রশ্নটা করেছো, তখন আমি তোমাদের বলেছিলাম যে বাবা, এই এই এইটা যে কিভাবে আসলো এটা ব্যাখ্যা করতে গেলে আমাদের অনেক অনেক কিছু জানতে হবে। তো আজকে আমরা সেই জিনিসগুলাই জানবো, যেন আমরা সবগুলা সূত্রের প্রমাণ খুব সুন্দরভাবে শিখতে পারি, ঠিক আছে? আজকে যেহেতু বলেছি যে আমি বেসিক থেকে পড়াবো, তো বেসিক কোথা থেকে পড়াতে হয়, আসো আজকে আমরা শুরু করি। আমরা প্রথমে এই যে আমরা ডালটনের যে মডেল আছে সেই মডেলটা আমরা দেখলাম। ডালটন বলেছে যে পরমাণু ক্ষুদ্রতম কণিকা আছে, যেটাকে সে নাম দেয় হচ্ছে অ্যাটম। এরপরে হচ্ছে এখানে আছে থমসনের কি মডেল? থমসনের হলো কিসমিস পুডিং মডেল বলা হয়, যে এইগুলা হচ্ছে ইলেকট্রন। কিসমিস যেমন পুডিংয়ের মধ্যে ছড়াই ছিটাই থাকে, সেই রকমভাবে ইলেকট্রনগুলো পরমাণুর মধ্যে ছড়াই ছিটাই থাকে। এই কথা কে বলেছেন? এই কথা বলেছেন হচ্ছে থমসন, ঠিক আছে? এই মডেলকে ওয়াটারমেলন মডেলও বলা হয়, বা তরমুজ মডেল, ঠিক আছে? তরমুজ। এখন এটা তরমুজ কেন? কারণ ওই যে তরমুজের বীজ যেরকম ছড়াই ছিটাই থাকে, ইলেকট্রনগুলো নাকি অমন ছড়াই ছিটাই থাকে। তো আসলে এইগুলা তো কোনোটাই সঠিক ধারণা না, ঠিক আছে? তো একটা হাইথটের একটা চিন্তা করেছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড। সেটা কত সালে? সেটা হচ্ছে 1911 সালে, ঠিক আছে? 1911 সালে রাদারফোর্ড
যে জিনিসটা করেছিলেন সেটা হচ্ছে রাদারফোর্ডের কয়েকটা সফলতা ছিল, রাদারফোর্ডের ব্যর্থতাও কিন্তু অনেক ছিল, বাট রাদারফোর্ডের কিছু সফলতা ছিল। 1 নম্বর যে সফলতা, সে নিউক্লিয়াস আবিষ্কার করে ফেলে। কি আবিষ্কার করে? নিউক্লিয়াস। শুধু সে নিউক্লিয়াস আবিষ্কার করে থেমে থাকেনি। আচ্ছা, এখন কথা হচ্ছে সে নিউক্লিয়াস যে আবিষ্কার করে, সে নিউক্লিয়াসটা আবিষ্কার করে কি দিয়ে? সে একটা পরীক্ষা করে নিউক্লিয়াস আবিষ্কারের। এই পরীক্ষাটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই পরীক্ষা থেকে প্রশ্ন আসবেই, আর যদি না আসে অন্য কিছু থেকে আসবে। ঠিক আছে, তো আসো এখন এই যে এই যে নিউক্লিয়াসটা আবিষ্কার হয় কিভাবে? নিউক্লিয়াসটা আবিষ্কার হয় আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে। আলফা কণা যে বিচ্ছুরণ পরীক্ষা আছে, এই পরীক্ষার মাধ্যমে কি হয় বলতো? আমাদের নিউক্লিয়াস আবিষ্কার হয়। এটা কিন্তু রাদারফোর্ডের খুব বড় বড় সফলতা। ঠিক আছে, এখন আমরা রাদারফোর্ডের পারমাণবিক মডেল সম্পর্কে যদি হালকা হালকা একটু একটু জানতে চাই, তাহলে আমরা রাদারফোর্ডের পারমাণবিক মডেলকে আমরা বলতে পারি কি মডেল জানো? সৌরকেন্দ্রিক মডেল বা সৌরজগতের সাথে তিনি এই মডেলকে তুলনা করেছিলেন। কার সাথে? সৌরজগতের সাথে। সৌরজগতের সাথে, যার কারণে এই মডেলকে আমরা বলতে পারি সোলার সিস্টেম মডেল। কি বলতে পারি বলতো? সোলার সিস্টেম মডেল। আমার কথা কি ক্লিয়ার? তো এই যে আমরা কোথায় গেলে? আচ্ছা, আমরা এই যে মডেলটাকে আমরা কি বলছি? এই মডেলটাকে আমরা বলছি হচ্ছে সোলার সিস্টেম মডেল। ক্লিয়ার? এই যে এই মডেলটাকে আমরা কি মডেল বলছি? আমরা বলছি সোলার সিস্টেম মডেল। কার মডেলকে আমরা বলছি? আমরা বোরের মডেলকে আমরা বলছি হলো সোলার সিস্টেম মডেল। আমার কথা কি বুঝতে পেরেছো? আমরা বোরের মডেল, রাদারফোর্ডের মডেলকে আমরা বলছি সোলার সিস্টেম মডেল। এটা ক্লাস 9-এ তো শিখে আসার কথা অবশ্যই। এখন সোলার সিস্টেম মডেল কেন বলা হলো? আমরা রাদারফোর্ডের এই চিত্রটা একটু দেখি তো, রাদারফোর্ডের চিত্রের দিকে একটু তাকাই তো। দেখো তো কি কি আছে এখানে রাদারফোর্ডের চিত্রে। এই দেখো রাদারফোর্ডের যে চিত্রটা আছে, এই চিত্রে এই কালি তো দেখা যায় না, এই কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো আমাদের যে রাদারফোর্ডের যে মডেলটা, এই দেখো রাদারফোর্ডের যে মডেলটা, এই মডেল দেখো মাঝখানে নিউক্লিয়াস আছে। তো রাদারফোর্ড বলেছে মাঝখানে পরমাণুর যত ভর আছে, সব ভর কোথায় কেন্দ্রীভূত থাকে? নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। সেটা কত? 99% যে ভর আছে, এই ভরটা পরমাণুর কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে। এই কেন্দ্রটার নাম রাদারফোর্ড বলে, এটার নাম নিউক্লিয়াস। তো ঠিক আছে, আমরা মেনে নিলাম। এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি ঘুরছে? ইলেকট্রনগুলো চার সাইডে ঘুরছে। কিভাবে ঘুরছে? যেমন করে কে ঘুরে বলো তো? যেমন করে পৃথিবী ঘুরে। পৃথিবী ঘুরে কাকে কেন্দ্র করে? সূর্যকে কেন্দ্র করে। সূর্যকে কেন্দ্র করে। ঠিক আছে, আমার কথা কি বোঝা গেছে? যেমন করে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে না, ঠিক তেমন ভাবেই নাকি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো চারপাশে ঘুরতে থাকছে। তো এই কারণেই এই মডেলের নাম দেওয়া হয় কি মডেল বলতো? সৌরজগতের মডেল। এই কথাটা আমাদের বিজ্ঞানী রাদারফোর্ড এই কথা বলে। আমার কথা কি ক্লিয়ার? এবং এর পরবর্তীতে একটা মডেল দেখো, এই মডেল একটা কথা মাথায় রাখবা সব সময়, যে আমাদের সৌরজগতে প্রতিটা জিনিস কি 2D নাকি 3D? অবশ্যই প্রতিটা জিনিস হচ্ছে 3D। তার মানে রাদারফোর্ডের যে পারমাণবিক মডেল ছিল, এটা কিন্তু 3D। তাহলে আমরা একটা খুব সুন্দর একটা জিনিস জানলাম, রাদারফোর্ডের পারমাণবিক মডেল কেমন? মডেল হচ্ছে কিডি 3D। ত্রিমাত্রিক। ঠিক আছে, রাদারফোর্ডের পারমাণবিক মডেল ত্রিমাত্রিক। আমার কথা কি বোঝা গেছে? এরপরে আমরা যদি 1913 সালে বোরের পারমাণবিক মডেল নিয়ে একটু আলোচনা করতে চাই, আমরা জানি বোর কিসের ধারণা দেয়? সে কক্ষপথের ধারণা দেয়। ঠিক আছে, সে কক্ষপথের ধারণা দেয় এবং তার পারমাণবিক মডেল অনুযায়ী এক ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণুগুলো আছে, এক ইলেকট্রন বিশিষ্ট, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি হাইড্রোজেন। ঠিক আছে, এবং আমরা বলতে পারি হিলিয়াম প্লাস, এরপরে আমরা বলতে পারি
লিথিয়াম, আমরা বলতে পারি কি বলতো, আমরা বলতে পারি লিথিয়াম 2+, হাত ঘেমে গেছে, ওয়েট 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 একটু ওয়েট করো, হাত ঘেমে গেছে আমার, যার কারণে প্যাডে উল্টো পাল্টা কাজ করছে। আচ্ছা এবার ঠিক আছে, দেখো কি কি, হিলিয়াম প্লাস, ঠিক আছে, হিলিয়াম প্লাস, এরপরে লিথিয়াম কত 2+, এই যে হিলিয়াম প্লাস লিথিয়াম 2+, এই যে যেসব পরমাণুর একটা মাত্র ইলেকট্রন আছে, এই সব পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে বোরের পরমাণু মডেল ব্যবহার করে। এরপরে বোরের পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য অনুযায়ী ওই যে কৌণিক ভরবেগের মান আমরা বের করতে পারি কত, mv/NH/2π। আচ্ছা মনে করছো যে সব এক স্লাইডে পড়াই দিচ্ছি, এত অল্প অল্প কেন পড়াচ্ছি, এই নিয়ে বিস্তারিত পড়া আছে, আমরা একটু সামনে আগাই, আস্তে আস্তে সব দেখতে পাবা। আর আজকে এই যে কোয়ান্টাম বলবিদ্যার যে মডেল, এটা তো আজকে আমি পড়াতেই পারবো না, ঠিক আছে, আমরা এই বোর্ড পড়ারই আজকে শেষ নামাতে পারবো না, ঠিক আছে। আসো আস্তে আস্তে শুরু করি। তো ফার্স্টে আমরা রাদারফোর্ডের যে মডেল, যে মডেলটা রাদারফোর্ড দিয়েছিল কত সালে বলো তো, 1911 সালে, ঠিক আছে, রাদারফোর্ড দিয়েছিল 1911 সালে। এখন রাদারফোর্ডের পরমাণু মডেলের যেই প্রথম আমাদের আমরা যেটা বলতে পারি যে সার্থকতা ছিল, সে রাদারফোর্ড কি আবিষ্কার করে বলতো, রাদারফোর্ড আবিষ্কার করা হচ্ছে নিউক্লিয়াস, রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করে, রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করে ফেলে। এখন রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করে কিভাবে, আলফা কণা বিচ্ছুরণ নামের একটা পরীক্ষা ছিল, এই পরীক্ষার মাধ্যমে কিন্তু রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করে। এখন আমরা শিখবো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কিভাবে করা হয়েছিল। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সোনার পাত, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই একটা সোনার পাত ছিল। এখন সোনার পাতের যে পুরুত্ব, ঠিক আছে, সেটা কত ছিল দেখো তো, সোনার পাতের পুরুত্বটা ছিল এত, 0.00004, মানে 1 2 3 4, মানে 0.404 সেন্টিমিটার, এইটা ছিল সোনার পাতের পুরুত্ব। মানে বুঝতেই পারছো তো কত মোটা ছিল, হ্যাঁ কত মোটা ছিল, তাই না। তো আমার মতন, তো যাই হোক, এই যে এত যে পুরুত্ব বিশিষ্ট যে সোনার পাত ছিল, ওইটা ব্যবহার করা হয়েছিল, তার সাথে সাথে একটা পর্দা ব্যবহার করা হয়েছিল, জিঙ্ক সালফাইডের পর্দা। এই জিঙ্ক সালফাইডের পর্দা কি করে জানো, অনুপ্রভা তৈরি করে, অনুপ্রভা তৈরি করে। এক কথা অনুপ্রভা মানে বোঝো যে কোনো কিছু পড়লে তা লাইট বের হবে, যার কারণে বোঝা যাবে যে ওখানে কিছু আঘাত করেছে, ঠিক আছে। এরপরে আমরা যদি বলি যে রাদারফোর্ডের যে পরমাণু মডেল, রাদারফোর্ডের যে নিউক্লিয়াস আবিষ্কার, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এইটা একটু আমি বর্ণনা করি। ফার্স্টে দেখো এখানে একটা সোনার পাত নেওয়া হয়, এবং এর অনেক আগের কথা, বুঝলে, তখন তোমরা অনেক ছোট, 1911 সালেরও আগের কথা, 1911 সালেরও আগের কথা, যখন মানুষ প্রথম তেজস্ক্রিয় কণা সম্পর্কে ধারণা লাভ করে, ঠিক আছে। তেজস্ক্রিয় কণা কোনগুলা ছিল, ইউরেনিয়াম ছিল, ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা ছিল কত বলো তো, 92। এরপরে আরো বিভিন্ন তেজস্ক্রিয় যে কণা ছিল, এই কণাগুলো থেকে নর্মালি আলফা কণা বের হতো, কি কণা বের হতো, আলফা কণা। এখন আসলে এই আলফা কণাটা কি বলতো, এই আলফা কণাটা হচ্ছে একটা হিলিয়াম থেকে তুমি যদি দুইটা ইলেকট্রনকে সরাই দাও, একটা হিলিয়াম থেকে তুমি যদি দুইটা ইলেকট্রনকে সরাই দাও, তাহলে যেটা হবে তার নাম আমরা বলতে পারি যে আলফা কণা। তো আলফা কণা কি ছিল আসলে, আলফা কণা অনেক দ্রুত গতির একটা কণা ছিল, ঠিক আছে। আলফা কণার যদি গতি আমি বলি, তাহলে 1 গুণ 10 টু দি পাওয়ার কত 7, আচ্ছা, থেকে 2.5 গুণ 10 টু দি পাওয়ার কত 7। এই যে এত মারাত্মক একটা গতি সম্পন্ন কণা ছিল আলফা কণা, এটা অনেক অনেক গতিতে যায়। আর এই গতির কারণেই কিন্তু আলফা কণা বেছে নেয় কে, আমাদের বিজ্ঞানী রাদারফোর্ড। আমার কথা কি বোঝা গেছে, এই জন্যই কিন্তু রাদারফোর্ড এই কণাটাকে বেছে নেয়। এখন তাই যদি হয় কথা, তাইলে আসো আমরা বলি আলফা কণা, এবার আলফা কণাকে কি করে বলতো রাদারফোর্ড, আলফা কণাকে সে চেলে মারে, কোথায় মারে বলতো, নিক্ষেপ করে, কোথায়, ওই সোনার পাতে নিক্ষেপ করে। এবং দেখা যায় যে বেশিরভাগই, মানে সবগুলো আলফা কণা যখন গেছে সোনার পাত ভেদ করে, যখন সামনের দিকে আগাই গেছে, তখন বেশিরভাগ আলফা কণা একেবারে
যেইভাবে ছোড়া হয়েছিল সোজাসুজি, সেইভাবে সোজাসুজি জিঙ্ক সালফাইডের পর্দায় যে আঘাত করে, একেবারে দেখো সোজাসুজি জিঙ্ক সালফাইডের পর্দায় যে আঘাত করেছে বেশিরভাগই, ঠিক আছে। এই ভালোভাবে দেখো বেশিরভাগ কণা কোথায় গেছে, সরাসরি জিঙ্ক সালফাইডের পর্দায় যে আঘাত করেছে। এবং এই থেকে আমরা একটা ধারণায় আসতে পারি, বেশিরভাগ দেখো এইটা মনে করো আমাদের সেই সোনার পরমাণুটা, ধরো এটা সোনার পরমাণু, আমি একটা আলফা কণা মারলাম, আলফা কণা সোজা চলে গেল, যেদিকে মারলাম সোজা চলে গেল, যেদিকে মারছি সোজা চলে যাচ্ছে। এর মানে কি? এর মানে হচ্ছে ওই জায়গাগুলো ফাঁকা ছিল, যেহেতু ওই জায়গাগুলো ফাঁকা ছিল সেহেতু ওরা সোজাসুজি চলে গেছে। আমার কথা কি বোঝা গেছে? এই দেখো এই কণাগুলো সোজা চলে গেছে। কেন সোজা চলে গেছে? কারণ পরমাণুর এই স্থানগুলো ফাঁকা ছিল। আর বেশিরভাগ কণায় যেহেতু চলে গেছে সেহেতু আমরা একটা সিদ্ধান্তে আসতেই পারি, যে কি সিদ্ধান্ত বলতো, পরমাণুর কি বলতো বেশিরভাগ স্থান কি, স্থান কেমন বলতো, স্থান হচ্ছে ফাঁকা। ঠিক আছে, আমরা কি কি সমাধানে আসতে পারি, পরমাণুর বেশিরভাগ স্থানই কি ছিল বলতো, ফাঁকা ছিল। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাই যে একদম অল্প, মানে দেখো দেখো অল্প কিছু পরমাণু তারা হচ্ছে বেকাই সরাসরি সরাসরি বেকায় চলে আসছে। ভালো করে বুঝো বিষয়টা। অল্প কিছু পরমাণু ছিল, মানে রাদারফোর্ড বলেছে সেটা 20,000-এর মধ্যে, 20,000-এর মধ্যে মাত্র একটা পরমাণু এমন আছে, একটা একটা ধুত্তরে একটা আলফা কণা এমন আছে যে আলফা কণাটা সরাসরি বিপরীত দিকে ফিরে চলে আসছে। বুঝতে পেরেছ? বেশিরভাগ কণা কিন্তু পার হয়ে চলে যাচ্ছে। বাট বাট বলতো, বাট কি, বাট কিছু কিছু আলফা কণা আছে যেটা 20,000-এর মধ্যে মাত্র একটা আলফা কণা এমন পাওয়া যায় যারা সরাসরি বিপরীত দিকে ফিরে আসে। এখন তোমাকে যদি আমি একটা জিনিস খুব সুন্দর করে বোঝাতে চাই, দেখো তো বুঝতে পারো কিনা, দেখো তো বুঝতে পারো কিনা। এই যে আমাদের আলফা কণা ছিল, সেটা কি ছিল, হিলিয়াম 2+ ছিল না? 2+ মানে কি, দুইটা ইলেকট্রন সে একজনকে দিয়ে দিয়েছে, যেহেতু এটা হিলিয়াম 2+। আমার কথা ভালোভাবে বুঝো, তার মানে এটা একটা পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ। তাহলে এই পজিটিভ চার্জ তখনই তখনই বিপরীত দিকে ফিরে আসবে যখন সেটা বিকর্ষিত হবে, মানে যখনই কেউ তাকে ঠেলা মারবে। এখন এইটা যদি তুমি একটা পরমাণু চিন্তা করো, তাহলে এই পরমাণুতে এমন কিছু আছে যার মানও অবশ্যই পজিটিভ হবে। আর এর মান পজিটিভ হওয়ার কারণেই তো এই যে হিলিয়াম কণাকে সরাসরি পিছনের দিকে সে ঠেলে দিল। তাহলে ওই জিনিসটা কি হতে পারে আমরা একটু বলার চেষ্টা করি তো। ওই জিনিসটার নাম হতে পারে হচ্ছে নিউক্লিয়াস। আমার কথা কি বোঝা গেছে? ওইটার নাম হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটাই কিন্তু মূল কাহিনীটা ছিল আমাদের, যার কারণে 20,000-এর মধ্যে মাত্র একটা আলফা কণা সে ডাইরেক্ট আবার ব্যাক দিচ্ছিল। আমার কথা কি বুঝতে পেরেছো? সে ডাইরেক্ট ব্যাক দিয়ে দিচ্ছিল। আমার কথা ক্লিয়ার? আমার কথা কি মাথায় ঢোকার মতন? হ্যাঁ, যেহেতু আলফা কণাও ছিল প্লাস আর নিউক্লিয়াসও প্লাস, আমরা বুঝে গেলাম নিউক্লিয়াস প্লাস কেন, কারণ নিউক্লিয়াস আলফা কণাকে ব্যাক দিয়ে দিচ্ছিল, এই কারণে নিউক্লিয়াস ছিল প্লাস। আমার কথা কি বুঝতে পেরেছো? ব্যাক চলে আসলো। এই থেকে আমরা যে সিদ্ধান্ত পেলাম, সেই সিদ্ধান্ত কি তোমরা বুঝতে পেরেছো বলো তো? আচ্ছা, পরমাণুর যে ভর ছিল সেই ভরের, ঠিক আছে, 99.97%ই নিউক্লিয়াসের মধ্যে থাকে। ঠিক আছে, তার মানে এই যে আমাদের যেই নিউক্লিয়াসের যে ভর, মানে একটা পরমাণুর, ঠিক আছে, একটা পরমাণুর যে ভর, হ্যাঁ, যে ভর কি, যে ভর, সেটা মূলত কার ভর জানো? সেটা হচ্ছে মূলত নিউক্লিয়াসের ভর। ঠিক আছে, আমাদের পরমাণুর ভর মূলত কার ভর? নিউক্লিয়াসের ভর। আমার কথা কি বুঝতে পেরেছো বলো তো? আচ্ছা, আমরা একটু একটু যদি সামারাইজ করি তাহলে কি, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, সোনার পাতের এত ছিল জিঙ্ক সালফাইড পর্দা যেটা অনুপ্রভা তৈরি করতে পারে। ঠিক আছে, এখন আর এবার কিভাবে পরীক্ষা হয়েছিল, কয়টা কণা ব্যাক আসছিল, এগুলো বুঝতে পেরেছো? এগুলো আগে সিকিউতে আসতো, এখন সিকিউতে আসার সম্ভাবনা একটু কম আছে। ঠিক আছে, একটু কম আছে। এখন আমরা সরাসরি চলে যাই বোরের পরমাণু মডেলে।
ঠিক আছে। এই যে বোরের পরমাণু মডেল পড়ার আগে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা সম্পর্কে আগে একটু জানার চেষ্টা করি। তো আসো একটা আলাদা একটা পেজ নিয়ে রাদারফোর্ডের যে মডেল ছিল, এই মডেলের যে সীমাবদ্ধতাগুলো ছিল এইগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। এই নতুন পেজ তুমি কোথায়? এই যে নতুন আমরা একটা পেজ নিলাম, ঠিক আছে, আমরা একটা নতুন ব্ল্যাঙ্ক পেজ নিলাম। এখন নতুন পেজ নিয়ে আসো, আমরা একটু চেষ্টা করি রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা আছে ওইগুলো সম্পর্কে জানার। এখন দেখো কি বিচ্ছিরি লেখা হচ্ছে। আচ্ছা, রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা, ঠিক আছে। বানান তো ভুল হচ্ছে, মনে আসছে না, তো রশিদ দিকে দুইটাই দিলাম, যেটা যেটা ভালো হয় সেটা তোমরা মেনে নিও, ঠিক আছে। তো এখন রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। 1 নম্বর সীমাবদ্ধতা কি? ও প্রথমেই ঝামেলাটা পাকাইছে কার সাথে? সৌরজগতের সাথে তুলনা করেছে, সৌর জগতের সাথে তুলনা করেছে। আর সাথে তুলনা, ঠিক আছে। এইটাই ছিল রাদারফোর্ডের পারমাণবিক মডেলের একটা সীমাবদ্ধতা। আচ্ছা, একটা কথা চিন্তা করো তো, এই সৌরজগতের যে গ্রহ আছে, যে উপগ্রহ আছে, আচ্ছা এই গ্রহ উপগ্রহের কি কোনো চার্জ আছে আল্লাহর রহমতে? এরা তো সব চার্জ শূন্য, নিরপেক্ষ, তাই না? এদের তো কোনো চার্জ মার্জ কিছু নাই, চার্জ মার্জ তো কিছু নাই এদের। তো যেহেতু এদের চার্জ নাই, আবার ইলেকট্রনের সুন্দর করে চার্জ আছে, তাই তো। ইলেকট্রনের চার্জ কত আমরা জানি? মাইনাস, নেগেটিভ তো অবশ্যই। 1.6 1.7 সামথিং গুণ 10⁻⁻19 এরকম ইলেকট্রনের চার্জ। তো প্রোটনেরও চার্জ সেম 1.67, ওই 10⁻⁻19। তো এখন আমার কথা হচ্ছে, ভালো করে একটা জিনিস বোঝো, তুমি এমন জিনিসের সাথে তুলনা করছো, ভালো করে বোঝো। যদি এখানে তুলনা হতো কার সাথে? মনে করো তুলনা করছো কার সাথে? একটা চার্জ আছে আর একটা চার্জ নেই, এরম জিনিসের সাথে কি কোনোদিন তুলনা হয়? খেলতে হয় কি সমানে সমানে? তাই এইটাই একটা সীমাবদ্ধতা ছিল। দেখো আমি তোমার যদি একটা উদাহরণ দিই, যে তুমি মনে করো তুলনা করতে পারো কার সাথে? আমারে মনে করো তুলনা করলে রোনাল্ডোর সাথে, আমার নাম হচ্ছে কি রেশাদ বা হুসাইন কবির, যেটাই বলো, ওই উপরে হুসাইন কবির লেখা। আর আমারে তুমি তুলনা করলে কার সাথে? রোনাল্ডোর সাথে, রোনাল্ডোর সাথে। তাও কি নিয়ে তুলনা করলে? ফুটবল নিয়ে। এটা কি কোনোদিন মানা যায়? আমারে তুমি রোনাল্ডোর সাথে তুলনা করছো ফুটবল নিয়ে, এটা কি কোনোদিন মানা যায়? যদিও বা করতে যে শাহরুখ খান বেশি সুন্দর না আমি বেশি সুন্দর, তাইলে একটা কথা ছিল, তাইলে তুলনা একটা করাই যেত, ঠিক আছে। বাট তুমি কি তুলনা করলে রোনাল্ডোর সাথে আমার ফুটবল খেলা নিয়ে? এটা কি সম্ভব? সম্ভব না তো। তার মানে এই যে সীমাবদ্ধতা, বুঝতে পেরেছো কোন জায়গায়? একটা জিনিসের চার্জ আছে আর একটা জিনিসের চার্জ নেই। তুমি চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা কোনোভাবেই করতে পারো না। এটা সম্ভব না, এটা সম্ভব না। আবার আবার 2 নম্বরে যে ঝামেলাটা পাকা আছে সেটা হলো ম্যাক্সওয়েল, ঠিক আছে, ম্যাক্সওয়েল। এখন এই যে ম্যাক্সওয়েল, তার একটা তত্ত্ব ছিল কি? তড়িৎ চৌম্বক তত্ত্ব। কি তত্ত্ব ছিল? তড়িৎ চৌম্বক তত্ত্ব। এই তড়িৎ চৌম্বক তত্ত্ব হিসাবে যদি কোনো বস্তু বৃত্তাকার কক্ষপথে যদি কোনো বস্তু, চার্জযুক্ত বস্তু গতিশীল হয়, তাহলে আস্তে আস্তে যে শক্তি ছাড়তে 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 কেন্দ্রে পতিত হবে। তার মানে এক কথা এই যে এখন দেখো, যদি এইভাবে যদি কোনো বস্তু, কোনো পরমাণু যদি এইভাবে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, এইভাবে যদি পরমাণু নিচের দিকে নামতে নামতে এক সময় এই কেন্দ্রে পতিত হয়, তাহলে ভালো করে বোঝো তো পরমাণুর কি কোনো অস্তিত্ব থাকবে? হ্যাঁ, পরমাণুর কি কোনো অস্তিত্ব থাকবে? থাকবে না। তাহলে তোমার এই যে সুন্দর গিফট, হ্যাঁ, এই যে তোমার সুন্দর গিফট গুলা কিভাবে থাকবে? থাকবে না তো। এই যে ঘড়ি বলো,
এরপরে বলো চেয়ার টেবিল, আর ঘড়ির কথা বাদ দিলাম, চেয়ার টেবিল কোনো কিছুই কি তখন অস্তিত্ব থাকবে? পরমাণু তো স্টেবলই থাকতে পারবে না যদি এই যে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী যদি ইলেকট্রনগুলো ওইভাবে ঘুরতে থাকে, তাইলে তো হবে না তো। ম্যাক্সওয়েল কাকু বলছে সম্ভব না তো, সম্ভব না তো। তাইলে এটাও একটা সীমাবদ্ধতা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এই সীমাবদ্ধতাগুলো কিন্তু হ্যাঁ, এই যে রাদারফোর্ডের যে মারাত্মক স্টুডেন্ট ছিল, ঠিক আছে, তোমাদের মতো, এই স্টুডেন্টের নাম ছিল হচ্ছে বোর। এই যে রাদারফোর্ডের মারাত্মক স্টুডেন্ট বোর, এর প্রত্যেকটা সঠিক করার চেষ্টা করে, ও স্যারের মুখ উজ্জ্বল করার চেষ্টা করে, ঠিক আছে। আচ্ছা, এগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলছি। তো এই যে ম্যাক্সওয়েল যে তড়িৎচুম্বক তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পারমাণবিক মডেলে একটা সীমাবদ্ধতা পাওয়া যায়। আচ্ছা, এবং রাদারফোর্ডের পারমাণবিক মডেল বর্ণালী সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারে না। কি সম্পর্কে? বর্ণালী। এখন ভাইয়া বর্ণালী কি জিনিস? বর্ণালী মানে কি জানো? বর্ণালী মানে পরমাণু যখন, এই দেখো, যখন আচ্ছা আচ্ছা, এইগুলো বোর্ডের কক্ষপথে খুব ভালো করে বোঝাবো এই বর্ণালীগুলো আসলে কি। তবে বলি যে পরমাণু থেকে যে আলো বের হয়, ঠিক আছে, এই আলো কেন বের হয় এইটাই আপাতত মাথায় রাখো। খুব বেশি গভীরে আমরা সামনে যখন আগাবো তখন এমনি বুঝতে পারবো এই আলোগুলো কি জন্য বের হয়। তো এই সম্পর্কে রাদারফোর্ডের তত্ত্ব, রাদারফোর্ডের পারমাণবিক মডেল কোনো ধরনের ধারণা আমাদেরকে দিতে পারে নাই। আবার 4 নম্বরে আসো। 4 নম্বরে কি বলা হয়েছে বলো তো? 4 নম্বরে যে সীমাবদ্ধতা, সেটা কক্ষপথের যে আকার, ঠিক আছে, এই যে সূর্যকে কেন্দ্র করে যে ঘোরে, এই কথা তো সে বলেই খালাস, কিন্তু এই যে কক্ষপথের আকার, আর ঠিক আছে, কক্ষপথে ঘোরে কি কোণে ঘোরে, কার আকার আকৃতি, এই সম্পর্কে তার পরমাণু মডেলে কোনো বর্ণনা দেওয়া নেই। তার মানে কক্ষপথের আকার সম্পর্কে, কক্ষপথের আকার আকার নিয়ে কি কোনো কথাই বলিনি, ঠিক আছে, কথাই নেই, ঠিক আছে, কথাই নেই। তো এখন বলছো যে ভাইয়া এর তো কিছুই নেই। ভাই, বোর্ডে সবকিছুই আছে, ঠিক আছে, কক্ষপথে আকার মাকার নিয়ে যে কথা বলেছে, ওতে একটু পরে তো দেখ কানতে মন চাবে, ঠিক আছে। তো একটু একটু সহ্য কর, যে এর কিছুই নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনের নিউক্লিয়াস কিভাবে, ঠিক আছে, নিউক্লিয়াস কিভাবে ঘোরে, ঠিক আছে, নিউক্লিয়াস, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কিভাবে অধিক্রমণ করে, মানে কি, মানে কি অনেকগুলো ইলেকট্রন যখন থাকবে, মানে একাধিক একাধিক ইলেকট্রন, একাধিক ইলেকট্রন নিউক্লিয়াসকে কিভাবে অতিক্রম করে, নিউক্লিয়াসকে কিভাবে কিভাবে অধিক্রমণ করে, সেই কথাও বলা নেই, ঠিক আছে, এটাও বলা নেই। এটা কি আহ, আয় আয় আয়, কি হলো কি হলো কি হলো, আচ্ছা, আয় আয় আয়, দুষ্টুমি করিস না, আয়, দাঁড়া দাঁড়া, আয়, দাঁড়া, সেই কথা কি, সেই কথাও, আয়, আয়, হাত ঘেমে গেছে, হাত ঘেমে গেছে, আয়, হাত ঘামলে খুব জ্বালা, বুঝলে। তো আসো, তো এই যে নিউক্লিয়াসকে কিভাবে অতিক্রম করে, সেই কথা কি, সেই কথা বলা নেই, ঠিক আছে, বলা নেই। আমার কথা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, কথা তো দেখা যায়, হ্যাঁ, আমার কথা কি দেখতে পাচ্ছ বলো তো? আমার কথা দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখতে পাইলে এরপরে আসো, এরপরে সুন্দর সুন্দর কথা আছে। তো এই গেল এর কিছু সীমাবদ্ধতা। এর সুনাম কিন্তু মেলা করেছি আমি, বললো না যে শুধু এর দুর্নাম করেছি, এর সুনাম আমি বহুত করেছি। কিন্তু এর সুনাম করতে করতে এই যে এবার বোরের পরমাণু মডেল চলে আসছে। তো এখন এই যে বোরের পরমাণু মডেল সম্পর্কে তোমাদের যাই বলি না কেন সেটা অল্প হয়ে যাবে। তো বোরের পরমাণু মডেলে ও প্রথমে যেটা দেয় সেটা হলো স্থির কক্ষপথের ধারণা। মানে বিষয়টা হচ্ছে ভালোভাবে দেখো, ভালোভাবে দেখো, এই আমার লেজার লাইট কই, আমার লেজার কই, লেজার কই, এই যে লেজার। এখন দেখো, এখানে এইটা ধরো হচ্ছে প্রথম কক্ষপথ, এইটাকে ধরো তুমি প্রথম কক্ষপথ, এইটারে ধরো দ্বিতীয় কক্ষপথ, এইটা ধরো তৃতীয় কক্ষপথ। ও এই যে কক্ষপথের ধারণা দিয়েছে, তার আগে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, বলে রাখা ভালো। সেটা হচ্ছে এই যে বোরের পরমাণু মডেল, হাইলাইটার নিলাম কেন আমি, এই বোরের যে পরমাণু মডেল, এই পরমাণু মডেল ছিল 2D,
তাইলে এই বসের পরমাণু মডেল কি ছিল 2D। এবং আরো একটা জিনিস মাথায় খুব ক্লিয়ার কাট জেনে নাও যে বোরের যে পরমাণু মডেলগুলো ছিল না, এই মডেলে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে চলছিল এবং এই নির্দিষ্ট এক একটা কক্ষপথের আকার নির্দিষ্ট। কি নির্দিষ্ট? আকার নির্দিষ্ট। তারপরে আর কি নির্দিষ্ট? শক্তি নির্দিষ্ট। ঠিক আছে? এবং এক একটা কক্ষপথে ইলেকট্রনের বেগও নির্দিষ্ট। বেগ কি? নির্দিষ্ট। এবার এই কথাগুলো কে বলেছে? আমাদের বোর বলেছে। ঠিক আছে? এই কথাগুলো কে বলেছে? বোরের পরমাণু মডেল অনুযায়ী আমরা এই কথাগুলো মূলত জানতে পারি। এই কথাগুলো ব্যতীত আরো একটা জিনিস আমরা জানতে পারি যে এই যে ম্যাক্স প্লাঙ্কের এইটা নিয়ে আমি ছোটবেলা ধরে প্যারা খাতাম। ঠিক আছে? আমি ছোটবেলা ধরে প্যারা খাতাম। কি নিয়ে প্যারা খাতাম বলতো? এই একটা কথা নিয়ে যে বোরও বলেছে যে ঘুরছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, এবং রাদারফোর্ডও তো এই একই কথা বলেছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। কিন্তু এই যে ম্যাক্স প্লাঙ্কের যেই ম্যাক্সওয়েলের যে তড়িৎচুম্বক তত্ত্ব, সেই তড়িৎচুম্বক তত্ত্ব তড়িৎচুম্বক তত্ত্ব নিয়ে আমরা যদি কথা বলতে যাই তাহলে রাদারফোর্ড ভুল, আবার বোর সঠিক। কিভাবে? দুইজনই তো প্রায় সেম কথা বলেছে। কিন্তু প্যাচটা হচ্ছে এক জায়গায় যে রাদারফোর্ড কক্ষপথের কথা বলিনি, বাট বোর কক্ষপথের কথা বলেছে। যেহেতু কক্ষপথের কথা বলেছে সেহেতু কি হতে পারে এখান থেকে এই যে উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরে কোনো ইলেকট্রন লাফ মারে তাহলে সে শক্তি ছেড়ে দেবে। কি করবে? শক্তি ছেড়ে দেবে। ঠিক আছে? শক্তি কি করবে? শক্তি ছেড়ে দেবে। আবার এই যে নিম্ন শক্তি স্তর থেকে কোনো পরমাণু যদি ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তরে লাফ দেয় তাহলে সে কি করবে? শক্তি শোষণ করবে। কি করবে? শক্তি শোষণ করবে। এবার ভালো করে বোঝো যে এরা ঘুরতে আসে। তো ঘুরতে ঘুরতে একটা সময় কেন এরা এখানে পড়বে না? এই যে বোর পরমাণু মডেল অনুসারে কেন এরা নিউক্লিয়াসে যে পড়বে না বলতো? কারণ এই যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট একটা কক্ষপথে ঘুরছে, এর নিচে আর কোনো কক্ষপথ নেই। যেহেতু সে কক্ষপথ নেই সেহেতু এর নিচে সে আর নামতে পারবে না। আমার কথা বোঝা গেছে? কক্ষপথ থাকলেও নামতে পারতো, যেহেতু কক্ষপথ নাই সেহেতু আর নামতে পারবে না। এই জন্য বোরের পরমাণু মডেল হচ্ছে ঠিক। কার কথা অনুযায়ী? এই যে ম্যাক্সওয়েলের কথা অনুযায়ী বোরের পরমাণু মডেল ঠিক। কারণ কি? কক্ষপথ নেই বিধায় তো আর নামছে না। কিন্তু এই যে আমাদের যে বোর, আমাদের শিক্ষক, এই যে রাদারফোর্ডের শিক্ষক বোর, বোরের শিক্ষক রাদারফোর্ড, হ্যাঁ এই উল্টো পাল্টা করে ফেললাম। বোরের শিক্ষক যে রাদারফোর্ড আছে, এই রাদারফোর্ড কাকু কিন্তু কোনো জায়গায় কক্ষপথের ধারণাই দেয়নি। যেহেতু কক্ষপথের ধারণাই দিনি সেহেতু ঘুরতে এক সময় নিচে পড়বে। যেহেতু কক্ষপথের ধারণা দিয়েছে সেহেতু বলতেই পারে যে ভাই কক্ষপথের এই কক্ষপথে ঘুরছে, এই কক্ষপথে সে নামতে পারবে, নিচে তো আর কোনো কক্ষপথ নেই, তাহলে সে কেন নামবে? এই কথা সে বলতে পারে। তাহলে এই বোরের পরমাণু মডেল অনুযায়ী সে কিন্তু নিচে নামবে না। এবং বোরের পরমাণু মডেলের যে দ্বিতীয় স্বীকার্য, কোথায় গেলি? এই যে বোরের পরমাণু মডেলের যে দ্বিতীয় স্বীকার্য, ঠিক আছে? বোরের পরমাণু মডেল কত নম্বর স্বীকার্য? দ্বিতীয় স্বীকার্য অনুযায়ী আমরা একটা জিনিস দেখতে পাই। কয়টা জিনিস দেখতে পাই? একটা জিনিস। সেটা বলেছে যে প্রত্যেকটা কক্ষপথে শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট। ঠিক আছে? প্রত্যেকটা যে শক্তি স্তর আছে সেই শক্তি স্তরে আবর্তনরত যে ইলেকট্রন আছে তাদের কৌণিক ভরবেগ। কি ভরবেগ? কৌণিক ভরবেগ। এখন কৌণিক ভরবেগ কি জানি আমরা? এমনি নরমালি জানি ভরবেগ সমান পি সমান এমভি, বাট কৌণিক ভরবেগ এল সমান এমভি আর। এখন ভাইয়া এটা কিভাবে আসলো? আপনি তো বললেন সব প্রমাণ করে দেবেন। এটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যার প্রমাণ। যখন আমি নিউটনিয়ান বলবিদ্যা পড়াবো, ফিজিক্সের নিউটনিয়ান বলবিদ্যা দ্বিতীয় অধ্যায়, তখন আমি তোমাদের এই জিনিসটা প্রমাণ করে দেব। ঠিক আছে? বাট আজকে এটা না, আজকে জাস্ট তুমি জেনে রাখো এটা হচ্ছে কৌণিক ভরবেগের ফর্মুলা, এল সমান এমভি। ঠিক আছে? আচ্ছা, কৌণিক ভরবেগ কার গুণিতক বলতো? এবং তা h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক। কার গুণিতক? পূর্ণ সংখ্যার গুণিতক।
আচ্ছা, কি বলেছে? কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং এই কৌণিক ভরবেগ কি? পূর্ণ সংখ্যার গুণিতক। তার মানে আমি যদি বলতে চাই এই যে আমাদের কৌণিক ভরবেগ কি? এম ভি আর, এটা তো আমাদের কৌণিক ভরবেগ, তাই না? আমি একটু ছোট করে লিখি নাই, পরে জায়গা পাবো না। দেখো এম ভি আর এইটা কার গুণিতক বলেছে? এন এইচ বাই 2 পায়ের গুণিতক বলেছে। কিসের গুণিতক বলছে? পূর্ণ সংখ্যার গুণিতক বলেছে। ঠিক আছে, এই যে পূর্ণ সংখ্যার গুণিতক, তো এই পূর্ণ সংখ্যাটা কিসের পূর্ণ সংখ্যা? আসলে কক্ষপথের পূর্ণ সংখ্যা। যদি ইলেকট্রন প্রথম কক্ষপথে থাকে তাহলে তুমি এখানে 1 বসাবা, যদি দ্বিতীয় কক্ষপথে বসালে 2 বসাবা, তৃতীয় কক্ষপথে থাকলে 3 বসাবা, আর যদি n তম কক্ষপথে থাকে তাহলে তুমি n বসাবা। বাট মনে রাখবা n এর মান কখনো দশমিক হতে পারবে না, দশমিক বা ভগ্নাংশ। ভগ্নাংশ কি হবে না? কথা কি মাথায় ঢুকছে? কি হবে না? দশমিকও হবে না, ভগ্নাংশও হবে না। তাহলে কি? এম ভি আর সমান সমান NH/2 পাই। এটা কার স্বীকার্য? বোরের দ্বিতীয় স্বীকার্য। আমার কথা যদি ক্লিয়ার থাকে তাহলে আমি একটু নিচের দিকে আসতে চাচ্ছি। তার আগে আমি তোমাদের একটু বলে দিতে চাই, এই যে আমাদের এইচ জিনিসটা আসলে কি? এইচ তোমাদের 9H সম্পর্কে একটা ধারণা থাকার কথা। এইচ হচ্ছে একটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। কি? প্ল্যাঙ্ক। এই প্ল্যাঙ্ক ধ্রুবক। এই প্ল্যাঙ্ক কোন প্ল্যাঙ্ক? এটা হলো ম্যাক্স প্ল্যাঙ্ক। ধ্রুবক বানান কি রে? ভুলে গেছি। ও বক, তাই না? এই তো ধ্রুবক। ঠিক আছে, এই যে NH, এইচ এর এইচ মানে কি? প্ল্যাঙ্ক ধ্রুবক। আচ্ছা, এর মান কত? এর মান হচ্ছে 6.626 গুণ 10⁻⁻34। এটা কি? জুল সেকেন্ড। এটার একক কি? এই এককগুলো কিন্তু মাথায় রাখতে হবে। একক ছাড়া অঙ্ক করলে অঙ্ক তো আমি কেটে দেবো, স্যারও কেটে দেবে। ঠিক আছে, জুল সেকেন্ড। একক ছাড়া যদি কোনো কিছু লেখো তাহলে ওইটা আমি প্রথমেই কেটে দেবো। ঠিক আছে, একক একক দিয়েই লিখতে হবে তোমাদের, অবশ্যই। একক ছাড়া কোনো কিছু ফিজিক্স বা কেমিস্ট্রিতে লেখা যাবে না। আচ্ছা আচ্ছা, এরপরে আমি একটু কথা বলি যে এর যে তৃতীয় তৃতীয় আচ্ছা, আমাদের যে 3 নম্বর যেই স্বীকার্য ছিল এই যে বোর্ডের পরমাণু মডেল অনুযায়ী, সেই স্বীকার্য কি? সেই স্বীকার্য ছিল হচ্ছে আমাদের উচ্চ শক্তি স্তর থেকে যদি কোনো ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে নেমে আসে, তাইলে সে কি করবে? সে শক্তি বিকিরণ করবে। সে কি করবে? শক্তি বিকিরণ করবে। এই শক্তির মান কেমন হবে জানো? ডেল ই সমান সমান আমরা এখানে লিখতে পারি কি? E2 মানে দ্বিতীয়, E2 মানে কি? উচ্চ শক্তি স্তর। আমরা লিখতে পারি ই উচ্চ। ঠিক আছে, উচ্চ, তোমরা বুঝে নিবে এটা হচ্ছে উচ্চ শক্তি স্তর, মাইনাস ই নিম্ন। এটা হচ্ছে আমাদের শক্তির ক্যালকুলেশন। আমার কথা কি বুঝতে পেরেছ? তাহলে মানে তৃতীয় স্বীকার্য কি ছিল? যদি কোনো পরমাণুর আমার কথা খুব ভালো করে বোঝো, যদি কোনো পরমাণুর উচ্চ শক্তি স্তর থেকে কোনো ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তরে আসে, তার মানে সে শক্তি কি করবে? বিকিরণ করবে। আমার কথা কি বুঝতে পেরেছো? উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে কোনো ইলেকট্রন আসলে সে কি করবে? সে শক্তি বিকিরণ করবে। আচ্ছা, এবং নিম্ন থেকে উচ্চতে গেলে কি হবে? যদি বলো যে নিম্ন থেকে উচ্চতে যাব, আমি উচ্চতে যাব, তার মানে সে শক্তি কি করবে? সে শক্তিকে শোষণ করবে। কি করবে? সে শক্তিকে শোষণ করবে। আমার কথা পানির মতন ক্লিয়ার কিনা বলো তো? হ্যাঁ। এরপরে আসো, এই শক্তির মানটা কত হবে? এই শক্তির মান কত হবে? দেখো, এটা আমরা প্ল্যাঙ্কের তত্ত্ব থেকে পাই। ই সমান সমান আমরা কি পাই বলো তো? ই সমান সমান আমরা পাই হচ্ছে ই ইজ ইকুয়াল টু ই, এই যে ডেল এর মান কত হবে? ডেল এর মান হবে এইচ মিউ। কত হবে? এইচ মিউ। এখন ভাই এই মিউটা কি? এই মিউ কিচ্ছু না রে বাপ। এই যে এই মিউটারে আমরা বলতে পারি হচ্ছে এফ। এফ ভাই, এফ কোন এফ? এই যে আমরা সমান সমান লিখতাম ক্লাস 7-এ, ভি সমান সমান এফ ল্যামডা লিখতাম, মনে আছে? সেই এফ আর এই যে মিউ, সেম কথা। তো এই মিউকে তুই লিখতেই পারিস এইচ সি বাই ল্যামডা। তুই ই কে কি লিখতে পারিস বলতো? এইচ। আর মিউকে লিখতে পারিস হচ্ছে মিউকে কি লিখতে পারিস বলতো? মিউকে লিখতে পারিস হচ্ছে সি বাই
ল্যামডা। এখন এই সি কোথা থেকে আসলো ভাইয়া? এখানে তো আমরা ভি বলে জানতাম, এই যে ভি সমান সমান এফ ল্যামডা। দেখ এই সি হচ্ছে আলোর বেগ, সি কিসের বেগ? আলোর বেগ, আলোর বেগ। যেহেতু সি হচ্ছে আলোর বেগ, আর এখানে আমরা যেহেতু শব্দের বেগ নিয়ে কাজ করতাম ক্লাস 10-এ, আমরা যখন ক্লাস 10-এ পড়েছি তখন এই যে ভি তো শব্দের বেগ ছিল, তো শব্দের বেগকে তো নর্মালি ভি বলা হয়, বাট আলোর বেগকে সি বলা হয়। তো যার কারণে এই ইকুয়েশনটা এইরকম, ঠিক আছে, ই ইজ ইকুয়াল টু এসি বাই ল্যামডা। আমার কথা কি বোঝা গেছে? তার মানে আমরা দুইটা বিষয় পেলাম, দেখি আমরা দুইটা বিষয় পেলাম। কি কি? একটা পেলাম হচ্ছে ডেল ই সমান সমান এইচ মিউ, আর একটা বিষয় কি পেলাম? ইজ ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা। আমার কথা কি বোঝা গেছে? এবং আমি আরো একটা কথা তোমাদের বলে দিই, এই যে প্রথম যে এই দেখো এইটা মনে করো একটা পরমাণুর একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, এটা আরো একটা শক্তি স্তর। তো এখন এক একটা শক্তি স্তরে এক একটা নাম আছে, এক একটা শক্তি স্তরে কি আছে? একটা নাম আছে। 1 নম্বর শক্তি স্তরকে আমরা বলতে পারি লাইমেন। 1 নম্বর শক্তি স্তরকে কি বলতে পারি? লাইমেন, লাইমেন। আচ্ছা, 2 নম্বর শক্তি স্তরকে আমরা কি বলতে পারি? বামার। কি বলতে পারি? বামার। আচ্ছা, 3 নম্বর শক্তি স্তরকে আমরা বলতে পারি প্যাসচেন। কি বলতে পারি? প্যাসচেন। আচ্ছা, এরপরে আমরা যদি 4 নম্বর শক্তি স্তরকে আমরা বলতে পারি কি বলতো? লাইমেন, বামার, প্যাসচেন। এটাকে আমরা বলতে পারি ব্র্যাকেট, ব্র্যাকেট। আর আমরা 5 নম্বর যেটা আছে, 5 নম্বর তো আমি দেই নাই, বাট মনে রাখবা 5 নম্বরটাকে আমরা বলতে পারি হচ্ছে ফান্ড। কি বলতে পারি? ফান্ড, ফান্ড বা ফুন্ড, এক কথা বললেই হবে। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখো, ঠিক আছে? এই জিনিসগুলা জাস্ট একটু মাথায় রেখো, এগুলো খুবই দরকার, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে প্রত্যেকটা সফল জিনিসেরও কিছু ব্যর্থতা থাকে, বোর পরমাণু মডেলও কিছু ব্যর্থতা আছে, ঠিক আছে? বোর পরমাণু মডেলে কি কি ব্যর্থতা আছে আমি যদি তোমাকে একবার একটু বলে দিই, খুব অল্প কথায় যদি একটু বলে দিই যে বোর পরমাণু মডেলে কি কি ব্যর্থতা আছে। তার আগে আমরা এই যে এই জিনিসগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসছিলাম, ঠিক আছে? এই জিনিসগুলো একটু আনলে তোমাদের জন্য একটু সুবিধা হয়, একবার একটু দেখে নিও, ঠিক আছে? এটা আমি ফিজিক্সে আমি প্রমাণ করে করে সবকিছু দেখাবো, বাট এইগুলো একটু একটু দেখে নিও, ঠিক আছে? এইগুলো একটু দেখে নিও, ঠিক আছে? এগুলো একটু দেখে নিও। আমি তোমাদেরকে ফিজিক্সে দেখাবো, এটা কেমিস্ট্রির বিষয় না, কেমিস্ট্রিতে দেখানোর বিষয় না, এটা ফিজিক্সে দেখাবো। তো এখন আমি যদি তোমাদেরকে বলি যে আমি তোমাদেরকে কি বলবো ভুলে গেলাম তো। ও, আমরা বলবো বোরের সীমাবদ্ধতা, ঠিক আছে? কি বলবো? বোরের সীমাবদ্ধতা। বোর মডেলের সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা। আচ্ছা, বোর মডেলের সীমাবদ্ধতা কি? বোর মডেলের সীমাবদ্ধতা কি কি থাকতে পারে বলতো? এই বোর মডেলের সীমাবদ্ধতা তো মেলাগুলোই থাকতে পারে, তাই না? অনেক থাকতে পারে। আচ্ছা, তার মধ্যে কি কি থাকতে পারে আমি বলি। তো 1 নম্বর যে সীমাবদ্ধতা ছিল সেটা হচ্ছে বর্ণালী ব্যাখ্যা। আচ্ছা, এই যে বোর মডেল হাইড্রোজেন বর্ণালী ব্যাখ্যা করতে পারে, সুন্দর করে পারে, বাট হাইড্রোজেন পরমাণুর বর্ণালী কেন ব্যাখ্যা করতে পারে? ওর ইলেকট্রন একটা, বাট যাদের ইলেকট্রন দুইটা আছে, যেমন হিলিয়ামের ইলেকট্রন তো দুইটা, তো হিলিয়াম কেউ কোনোদিন ব্যাখ্যা করতে পারে না এর বর্ণালী কিভাবে হয়, ও পারেই না ব্যাখ্যা করতে, ঠিক আছে? বোর পরমাণু মডেলে ও এই পরমাণু মডেলের ব্যাখ্যা করতে পারে না, ওই বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। এবং যেহেতু ও ব্যাখ্যা করতে পারে না, সেহেতু এটা ওর একটা সীমাবদ্ধতা। আচ্ছা, ওর 2 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে কি বলতো? 2 নম্বর সীমাবদ্ধতা, এই 2 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে এটা এর আরেকটা সীমাবদ্ধতা হচ্ছে এর যে অনিশ্চয়তার নীতি আছে না, আমরা অনিশ্চয়তার নীতি কে দিয়েছে? হাইজেনবার্গ দিয়েছে, ঠিক আছে? হাইজেনবার্গের যে অনিশ্চয়তার নীতি আছে, ওই হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, হাইজেনবার্গের যে অনিশ্চয়তার নীতি আছে না, এই অনিশ্চয়তার নীতি অনুযায়ী আমরা একটা কথা বলতে পারি, যেই বস্তুর ভরবেগ নির্দিষ্ট, ঠিক আছে, সেই বস্তুর আবার অবস্থান অনির্দিষ্ট, অবস্থান কি? অনির্দিষ্ট। আবার যেই বস্তুর মনে করো অবস্থান অনির্দিষ্ট, সেই বস্তুর
যে বস্তু মনে করো অবস্থান নির্দিষ্ট, সেই বস্তুর আবার ভরবেগ অনির্দিষ্ট। ঠিক আছে, মানে কোনো বস্তু তুমি ভরবেগ এবং অবস্থান একসাথে, কোনো গতিশীল বস্তুর ভরবেগ এবং অবস্থান তুমি একসাথে কোনোভাবেই নির্ণয় করতে পারবা না, এটা সম্ভবই না। ঠিক আছে, এটা কে বলেছে? এটা হচ্ছে হাইজেনবার্গ বলেছে। বাট বাট কথা হচ্ছে আমাদের বোর কাকু কি বলেছে? বোর বলেছে যে এরা গতিশীল কণা, ঠিক আছে, এর তরঙ্গ ধর্ম এবং ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম সবই আছে। আচ্ছা, ঠিক আছে, এই ইলেকট্রনের যেহেতু তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম দুইটাই আছে, কিন্তু বোরের পরমাণু মডেল অনুযায়ী এর অবস্থান এবং ভরবেগ দুইটাই একসাথে নির্ণয় করা যাবে। মানে বোর বলেছে যে পরমাণু মডেলের অবস্থান, মানে ইলেকট্রনের যে অবস্থান, একটা পরমাণুর যে অবস্থান, ইলেকট্রনের যে অবস্থান এবং ইলেকট্রনের যে অবস্থান এবং কি এবং এবং ভরবেগ, অবস্থান এবং ভরবেগ, এই দুইটাই একই সাথে নির্ণয় করা যাবে। এটা কে বলেছে? বোর বলেছে। কিন্তু আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি তো বলে অন্য কথা, যার ভরবেগ নির্দিষ্ট তার অবস্থান অনির্দিষ্ট, আর যার অবস্থান নির্দিষ্ট তার ভরবেগ অনির্দিষ্ট। তার মানে এটাও তো মারাত্মক, একটা চরম একটা ভুল কথা বলেছে, তাই না? মানে এটাও তার সীমাবদ্ধতার মধ্যে পড়ে। এবং আরো দুইটা প্রভাব আছে, যেরকম এই যে আমাদের যে বর্ণালীগুলো আছে না, এই বর্ণালীগুলো সূক্ষ্ম কিছু ভাগে বিভক্ত হয়, সূক্ষ্ম কিছু ভাগে বিভক্ত হয়, সূক্ষ্ম কিছু ভাগে বিভক্ত হয়। তার মানে কি? দেখো, এই বর্ণালীগুলা ম্যাগনেট বা হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রের প্রভাবে, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে কি হয় বলতো? পৃথক হয়, মানে সূক্ষ্ম সূক্ষ্ম ভাগে পৃথক হয়, যেটাকে আমরা বলতে পারি জিম্যান প্রভাব। ঠিক আছে, জিম্যান প্রভাব। এবার এবার জিম্যান প্রভাব তো আমরা গেল, এবং তোমার তড়িৎ ক্ষেত্রের প্রভাবে একই কাজ হয়। এই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে যেরকম হলো, এবার তড়িৎ ক্ষেত্র, এই যে আমাদের তড়িৎ ক্ষেত্রের প্রভাবে সেম কাজ হয়। ঠিক আছে, সেম হয়। কি হয়? এই যে আমাদের বর্ণালীগুলো যেগুলো আছে না, ওইগুলো আর সূক্ষ্ম সূক্ষ্ম ভাগে বিভক্ত হয়ে যায়। যে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে বিভক্ত হওয়াকে আমরা বলতে পারি স্ট্রোকের প্রভাব। কি প্রভাব? স্ট্রোক প্রভাব। এই জিনিসটা একটু মনে রাখো, জিম্যান প্রভাব এবং স্ট্রোক প্রভাব। এই জিম্যান প্রভাব এবং স্ট্রোক প্রভাব, এই দুইটার একটাও আমাদের বোর কাকু ব্যাখ্যা করতে পারে নাই, যার কারণে বোরের পরমাণু মডেলের এইটাও একটা সীমাবদ্ধতা। তবে বোরের একটা সাফল্য আছে, মারাত্মক সাফল্য, সেটা হচ্ছে ও রিডবার্গ ধ্রুবকের মান বের করতে পারে। কোন পর্যন্ত জানো? আমি তোমাকে বলে দিই, দাঁড়াও, আমি তোমাকে একটু বলে দিই। এই যে রিডবার্গ ধ্রুবকের মান, আমরা এইটা যখন আমরা বর্ণালী সম্পর্কে পড়বো, আমরা হয়তো বা দ্বিতীয় ক্লাস বা তৃতীয় ক্লাসে আমরা বর্ণালী সম্পর্কে পড়বো খুব সুন্দর করে, বর্ণালী। তো সেই সময়টায় আমাদের একটা জিনিস আসবে, সেটা হলো রিডবার্গের মান, রিডবার্গ ধ্রুবকের মান। এইটার মান আমরা নর্মালি কত বলি জানো? 10, 9, 4, 7, 8 সেন্টিমিটার। কত? 10, 9, 6, 7, 8 সেন্টিমিটার। এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবকের মান। বাট আমাদের বোর এই রিডবার্গ ধ্রুবকের মান কত পর্যন্ত নির্ণয় করে জানো? বোর এই ধ্রুবকের মান 10, 9, 700 কত? 739 সেন্টিমিটার এই পর্যন্ত বোর নির্ণয় করে। এটা ছিল কিন্তু বোরের খুব বড় একটা সফলতা। আমার কথা কি বুঝেছো? বোরের কিন্তু একটা মারাত্মক সফলতা ছিল এইটা। আমার কথা কি বোঝা গেছে বলো তো? কথা কি বোঝা গেছে? আচ্ছা, বোঝা যদি যায় তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন চলো আমরা যদি তোমাকে বলি যে যে একটা পরমাণুর ক্ষেত্রে দেখো তো, এখানে যদি আমরা বলি এইটা একটা পরমাণু, এখানে একটা তৃতীয় শক্তি স্তর আছে, এখানে দ্বিতীয় শক্তি স্তর আছে, এখানে প্রথম শক্তি স্তর আছে। দেখো, এখান থেকে যদি কোনো পরমাণু এখানে আসে, তার মানে সে কোন সিরিজের অন্তর্ভুক্ত? বুঝবা যে যেখান থেকে আসুক না কেন আসাটা ইম্পর্টেন্ট না, যেখান থেকে আসুক না কেন আসাটা ইম্পর্টেন্ট না, বাট ও যেখানে এসে পড়বে সেইটার নাম অনুযায়ী ও সিরিজের নামকরণ হবে। যেহেতু ও এই 1 নম্বরে এসে পড়েছে, তার মানে এর নাম হবে হচ্ছে লাইম্যান সিরিজ।
এবং এখান থেকে যদি এসে 2 নম্বরে পড়ে তাহলে তুমি বলতে পারো এটা বামাস সিরিজ। যদি 3 নম্বরে এসে পড়ে 4 নম্বর থেকে তাহলে বলতে পারো যে এটা পাস্ট টেন্স সিরিজ। আমার কথা কি বুঝতে পেরেছো? এবং আমি আরো একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে আমি তোমাদের আরো একটা জিনিস বলে রাখি, সেটা কি? সেটা হচ্ছে আমাদের এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যদি কোনো ইলেকট্রন নামে, এক কক্ষপথ থেকে যদি আরেক কক্ষপথে যদি কোনো ইলেকট্রন লাফ মেরে নেমে যায়, ঠিক আছে, লাফ মেরে যদি নেমে যায়, তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারি। কি নির্ণয় করতে পারি? আমরা তার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। এই তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করার জন্য একটা সূত্র আছে, ঠিক আছে? এই সূত্রটা আমি তোমাদেরকে এখন লিখে দেখাই। এই সূত্র দিয়ে ম্যাথ আমরা করব একটু সামনে, এই ক্লাসে না হলেও এর পরে কিছু ক্লাসে আমরা করব। আমরা মনে করো আমরা লিখছি হচ্ছে তরঙ্গ সংখ্যার মান। তরঙ্গ সংখ্যাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি, যেটাকে তোমরা কম্পাঙ্কও বলতে পারো। তো তরঙ্গ সংখ্যার মানকে আমরা কিভাবে লিখছি? আর এইচ বা রিডবার্গ ধ্রুবক ইজ ইকুয়াল টু কি 1 বাই, দেখো আর কি, আর এখানে আমরা লিখতে পারি আর এন স্কোয়ার, আমরা এখানে লিখতে পারি হচ্ছে এখানে আমরা লিখতে পারি হচ্ছে এন স্কোয়ার, এন ওয়ান বা এন লো, এখানে আমি এল দিয়ে সবসময় লিখতাম, আর এখানে আমরা লিখতাম এন স্কোয়ার এইচ। আচ্ছা, এইটা দিয়ে আমরা কি বুঝালাম? একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমরা এইটা দিয়ে বুঝালাম হচ্ছে এই যে এইটা দিয়ে হচ্ছে তরঙ্গ সংখ্যা বোঝায়, মিউ দিয়ে তরঙ্গ সংখ্যা বোঝায়। এখন আমরা যদি এইটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 বাই ল্যামডা, মিউও যা 1 বাই ল্যামডাও কিন্তু সেই একই কথা, আমি কিন্তু সেই ক্লাস 7 থেকে আমরা দেখে আসছি, তাই তো? আচ্ছা, এখন এটা আর এইচ, এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবকের মান, এটা কত? 10, 9, 6, 7, 8, কত? 7-8 সেন্টিমিটার, তাই তো? আর এই যে এন এল মানে কি? এন এল মানে কি? তোমাকে সর্বনিম্ন শক্তি স্তর বলতে হবে। তোমাকে যদি বলে যে 2 নম্বর শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন 3 নম্বর শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন 2 নম্বর শক্তি স্তরে আসলো, তাহলে তুমি এখানে তখন কত লিখবা? 2 এর স্কোয়ার, আর এখানে লিখবা 3 এর স্কোয়ার। তার মানে প্রথমটাই সবসময় তুমি নিম্ন কক্ষপথের মান লিখবা, নিম্ন কক্ষপথের নাম্বার লিখবা, আর তারপরে তুমি উচ্চ কক্ষপথের নাম্বার লিখবা। এই তো হয়ে গেল, তাই না? এখন তোমাদের পরীক্ষাতে অনেক সময় ন্যানোমিটার দিয়ে তোমাদেরকে বের করতে বলতে পারে। কি দিয়ে বের করতে পারে? ন্যানোমিটার দিয়ে বের করতে বলতে পারে। কারণ কি? আমাদের যে বর্ণালীগুলো আমরা সচরাচর দেখে থাকি, যেমন সবুজের জন্য একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে নির্দিষ্ট, লাল আলোর জন্য একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে, এই তরঙ্গ দৈর্ঘ্যগুলো আসলে সব ন্যানোমিটারে আমরা পড়ে থাকি। যেমন আমাদের দৃষ্টির সীমা কত বলতো? 400 থেকে 700 ন্যানোমিটার, তাই না? ন্যানোমিটার। এখন তোমাকে যদি এই সূত্র তুমি ব্যবহার করে রিডবার্গ ধ্রুবকের মান তুমি যদি এইটা ব্যবহার করো, রিডবার্গ ধ্রুবকের মান তুমি যদি এইটা ব্যবহার করো, সেই ক্ষেত্রে তোমার মান আসবে সেন্টিমিটারে। তো তুমি এই ঝামেলার মধ্যে কেন যাবা? তো তোমার যদি ন্যানোমিটার খুব প্রয়োজন হয়, তাহলে এই রিডবার্গ ধ্রুবকের মান তুমি লিখবা কত? 10, 9, 6, 7, 8। ভাইয়া, তো আপনি তো সেম জিনিসই লিখলেন। না ভাই, আমি সেম জিনিস মোটেও লিখিনি। আমি এখানে একটা দশমিক দেব, দিয়ে এখানে লিখবো গুণ 10⁻², ব্যাস, খেলা ফাইনাল। তো এই মানটা তুমি যদি দাও, তাহলে এইটা কিন্তু অবশ্যই কিসে চলে আসবে? এটা অবশ্যই ন্যানোমিটারে অ্যান্সার আসবে। তো যদি এই যে তরঙ্গ রিলেটেড যেসব অঙ্ক আমি সামনে দেখাবো তোমাদেরকে, যে তরঙ্গের দৈর্ঘ্য কি হচ্ছে, লাল হচ্ছে, নীল হচ্ছে, কি হচ্ছে, তো সেই ক্ষেত্রে দেখবা যে আমি এই মানটা তোমাদের ইউজ করে দেখাবো। আমি কিন্তু তখন আর এই মানটা ইউজ করব না, মানে এই মান ইউজ করলে আমাদের সেন্টিমিটার আসছে। তো কি দরকার আমাদের ওই প্যারার মধ্যে যাওয়ার? হ্যাঁ, কি দরকার আমাদের ওই প্যারার মধ্যে যাওয়ার? ঠিক আছে, আমরা যাব না। আমরা আজকে যে লেকচার ছিল তার থেকে একটা এক্সট্রা জিনিস আজকে এতটুকু পড়ায় ফেললাম। এখন দেখো, আমাদের সামনে একটা প্রশ্ন আছে, এই উত্তর দেখো না। সেটা হচ্ছে তৃতীয় শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? এটা ভাই এমসিকিউতে আসবে। ভাই কিসে আসবে? এটা এমসিকিউতে আসবে। দেখ, আমি এই পাশে করা আছে, তাও আমি তোদেরকে একটু করে দিই। কি করে দেব? mvr সমান সমান NH/2π। এইটা আমি কেন লিখলাম? বলেছে তৃতীয় শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত। তো কৌণিক ভরবেগের এই সূত্রটাই আমি জানি। তো এখানে n এর মান কত বলেছে? তৃতীয় শক্তি স্তর, তাহলে n এর মান তো আমাদের 3 গুণ h বাই কত? 2π। ঠিক আছে,
এখন এইটা ক্যালকুলেশন করবি কি দিয়ে বলতো? এই যে 3 গুণ এখানে লিখবি 6.626 গুণ 10⁻⁻34। এরপরে নিচে কি লিখবি বলতো? নিচে লিখবি হচ্ছে 2 গুণ 3.1416। এখন কথা হচ্ছে ভাই ক্যালকুলেটর দিয়ে করব, কানের পাতায় ছাপা মারবো। ক্যালকুলেটর দিয়ে অঙ্ক করা বাদ দিতে হবে, নাইলে জীবনে বহুত ঝামেলা আছে, ঠিক আছে? ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করা শিখতে হবে। এখন এত বড় অঙ্ক বাই ক্যালকুলেটর দিয়ে কি করে করবো? এর চাইতে অনেক বড় বড় অঙ্ক ক্যালকুলেটর দিয়ে করা লাগবে। জীবনে যুদ্ধর ক্ষেত্রে যদি নামও বুঝবা কেমনটা লাগে। সামনেই সামনেই, খুব এদিন খুব বেশি দূরে না, ঠিক আছে? দেখো কিভাবে করতে হয়। দেখো এই যে এই 3 আর এই 3 দিলাম কেটে, এই পিছনে কয়েকটা ছোট ছোট বাচ্চা আছে, তো থাক, সমস্যা নেই। দেখো এই যে 2 আর এটা কাটলাম, তাহলে কত হয়? 3। তার মানে অ্যান্সার হবে 3.626 গুণ 10⁻⁻34 এর কাছাকাছি কোনো মান। তো এমসিকিউ তুমি যখন করবা, এর কাছাকাছি কোনো মান তোমার পরীক্ষার খাতায় অবশ্যই দেওয়া থাকবে, তখন তুমি এইটা মেরে আসবা। যদি যেই পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করা যাবে না সেই পরীক্ষায় এইভাবে করবা, আর যে পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করা যাবে সেটাই তো ডাইরেক্ট এইভাবে তুমি করে ডাইরেক্ট একদম এক্সাক্ট মান পাবা। বাট যেটাই ক্যালকুলেটর ইউজ করা যাবে না, যেমন অ্যাডমিশনে ক্যালকুলেটর কিন্তু ইউজ করা যায় না, সেই ক্ষেত্রে আমরা এইভাবে ম্যাথ করি। ক্লিয়ার? এরপরে দেখো হাইড্রোজেন ইলেকট্রনের দুটি শক্তি স্তরের পার্থক্য কত? এই দেখো এই অঙ্কটা পাপি বান্দারা খুব ভালোভাবে দেখ, খুব ভালোভাবে দেখ। এখন বলা আছে যে এখানে দুটি ভিন্ন শক্তি স্তরে, ঠিক আছে, দুটি ভিন্ন শক্তি স্তরে কি বলেছে? ইলেকট্রনের শক্তির পার্থক্য। দেখ এখানে ডেলির মান দিয়ে দেওয়া হয়েছে, দুটি ভিন্ন শক্তি স্তরের শক্তির পার্থক্য। E2 - E1 এর মান কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। বলা হয়েছে যে ইলেকট্রন লাফিয়ে পড়লে, দেখ উচ্চ থেকে নিম্নতে ইলেকট্রন লাফিয়ে পড়লে বিকিরিত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের ফ্রিকোয়েন্সি ও তরঙ্গ দৈর্ঘ্য কত? এই দেখ বিকিরিত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সি কত? ভালো করে দেখ, ভালো করে চোখ মেলায় দেখ। কি বলেছে? আলোক রশ্মি কি হয়? বিকিরিত হয়। চোখ মেলায় দেখ। তো এখন এখানে আমরা কি জানি? ই সমান সমান আমরা জানি হচ্ছে এইচ মিউ। মিউ মানে কি? মিউ মানে কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? মিউ মানে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। তো আমরা যদি মিউ বের করতে চাই, আমরা কি করতে পারি? আমরা এখানে সুন্দর করে লিখতে পারি যে মিউ সমান সমান, আমরা কি লিখতে পারি বলতো? মিউ সমান সমান এইচ বাই ডেলি। আচ্ছা, এটা লিখতে পারি না? এখন দেখ 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 খুব সুন্দর করে তাকাই দেখ, তোরা দেখ দেখ, সরি, দেখ এখানে এইচ এর মান কত আছে? 6.0। এইচ এর মান কত? 6.626 গুণ কত? 10⁻⁻34, ঠিক আছে? আর ই এর মান কত? দেখ এর মান কত দেয়া আছে? এর মান দেয়া আছে 245.9। এবার টাকা, ব্যাস এইটুক করে ক্যালকুলেটর মারলেই তো উত্তর বের হয়ে যাবে, আর জিরো খেয়ে বাড়ি চলে আসবে। কেন ভাই জিরো কেন খাবো? ভালো করে এদিকে তাকা। এখানে কি বলা হয়েছে? জুল কেলভিন পার মোল। আর তোর এই যে এর ইয়ে কত? এর একক কি? জুল সেকেন্ড, তাই না? এর একক জুল সেকেন্ড না? জুল সেকেন্ড। তাইলে আর এর একক কি দিয়েছে? কেলভিন, জুল, মোল। এটা দেছে না? এখন তোর তাহলে উপরে কি করতে হবে? যে কিলো জুল মোল করতে হবে। এটা কেলভিন না, এটা হচ্ছে কিলো জুল, ঠিক আছে? তোর উপরে কি করতে হবে? কিলো জুল করতে হবে না? তোর কিলো জুল করতে হবে না? তুই যদি কিলো জুল মোল না করতে পারিস তাহলে কি তোর কি হবে? তোর কি অঙ্ক হবে? হবে না। তো এই জন্য বলেছি যে অবশ্যই আমাদের এককের দিকে কিন্তু নজর রাখতেই হবে। তাইলে এইটাকে কিলো জুল মোল করার সিস্টেমটা কি? দেখ কিলো জুল মোল করার তেমন কঠিন কোনো সিস্টেম নেই, খুব সহজ সিস্টেম। কোনো জিনিসকে তুই যদি মোলে নিতে চাস, তাহলে মোলের যেই অ্যাভোগাড্রো যেই নাম্বার আছে ওইটাতে গুণ দিলে সেটা মোলে চলে যায়। আমরা ক্লাস 9 থেকে শিখে আসার কথা। দেখ 6.626 গুণ 10⁻⁻, এই যে 34টা আছে, এই যে -34 আছে, এর সাথে অ্যাভোগাড্রো যেই নাম্বার আছে কত? 6.023 গুণ 10⁻23।
এটা গুণ দে, দেখ তো কত আসে। একটু দাঁড়া, বুঝলে, আমি একটু ক্যালকুলেটরে গুণ দিয়ে নিই সব। দাঁড়া, গুণ দিয়ে নিই, বুঝলে, দাঁড়া। গুণ 10⁻⁻³ -34। আচ্ছা, এরপরে কারে গুণ দেবো বলতো? গুণ এর পরের ক্লাস থেকে, বুঝলে, একটা ক্যালকুলেটর আমি স্ক্রিনে এনে রাখবো, তাইলে হচ্ছে এই গুণ টুনগুলো তোরা দেখতে পারবি নি, তাইলে ভালো হবে না। হ্যাঁ, আপাতত যেরাম আছে সেরাম করতে থাকি। হ্যাঁ, আচ্ছা, মান কত আসলো রে? তোরা করেছিস কেউ? করলে একটু বলিস দিন, মান কত আসলো? হ্যাঁ, আচ্ছা, মান কত আসলো রে? 3.99 গুণ 10⁻⁻10। আচ্ছা আচ্ছা, এটার মান আসলো হচ্ছে 3.99 গুণ 10⁻⁻, কত আসলো রে? 10 আসলো। কিন্তু এখন কথা হচ্ছে 3.99 গুণ 10⁻⁻, যে 10 এটা আসলো, এটা কিসে আসলো বলতো? এটা আসলো জুল জুল মোলে আসলো, তাই না? এটা কিন্তু জুল মোলে আসলো, ভালো করে দেখ, এটা কিন্তু জুল মোলে আসলো। আচ্ছা, যেহেতু এটা জুল মোলে আসলো, আচ্ছা, যেহেতু এটা জুল মোলে আসলো, কিন্তু আমাদের কি করতে হবে? কিলো জুল মোলে করতে হবে না? মনে রাখ, এটা এটা আমাদের কিসে করতে হবে? এটা তো আমাদের কিলো জুল মোলে করতে হবে, তাই না? আমাদের কিলো জুল মোলে করতে হবে। তো এখন যদি এটাকে আমরা কিলো জুল মোলে করতে চাই, তাহলে দেখতো 3.99 গুণ 10⁻⁻, কত হবে না? মাইনাস 3.9 গুণ 10⁻⁻13 হবে না? 13 কিলো জুল মোল, কিলো জুল পার মোল হবে না, ঠিক আছে? এটা কিলো জুল পার মোল হবে কত? 3.99। এখন আমার কথা হচ্ছে, আমার কথাটা খুব ভালোভাবে বুঝ। এখন কথা হচ্ছে, আমার কথাটা একটু ভালোভাবে বুঝ। ই সমান সমান hc/λ যেটা আছে, এখন এই জায়গাটায় যে আমি একটা ভুল করেছি, তোরা কি বুঝতে পারছিস যে আমি বীজগণিতে কি মারাত্মক একটা ভুল করে আইছি? মাথামুতি কিরাম খারাপ হয়ে গেছে। এই যে এইটা তো এর নিচে যাবে। আয় হায়, আয় হায়, আয় হায়, আয় হায়। আচ্ছা, যাই হোক, যাই হোক, এটা ম্যাটার না, এর জন্য আমি কোনো কষ্ট মষ্ট পাই নাই, তোরাও পাস না, ঠিক আছে? আচ্ছা, তো দেখ, এরম ভুল তো হতেই থাকবে, তাই না? দেখ, ই সমান সমান E/H, ডেল E/H, এটা হবে। তো এখানে ই এর মান কত? ই এর মান কত? ই এর মান কত? ই এর মান হচ্ছে 245.9 কত কিলো জুল মোল। আচ্ছা, এইটা আসবে, তাই না? এইটা আসবে। আর তার দেখ নিচে কি আসবে? নিচে কি আসবে? নিচে আসবে এই যে এইচ। দেখ, এইচ এর কিলো জুল মোল কিন্তু আমি বের করে রাখছি, কত? 3.99 গুণ 10⁻⁻13, কত? কিলো জুল মোল। এই দেখ, কিলো জুল মোল। আমার কথা বুঝছিস? হ্যাঁ, আগে ভুল করা শিখতে হবে, সঠিক শেখার জন্য আগে ভুল করা শিখতে হবে। এবার দেখ, এই ক্যালকুলেশন তোরা ক্যালকুলেটরে করতে পারবি, আমি জানি। আমি শুধু তোদের একক লেখাটা দেখাবো। এই দেখ, এই কিলো জুল, এই কিলো জুল একক কাট, এই মোল, এই 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 যে এই মোল, এই মোল কাট। এখানে একটা সেকেন্ড ছিল, মনে আছে তোর? হ্যাঁ, এখানে একটা সেকেন্ড ছিল, মনে আছে তোর? হ্যাঁ, সেকেন্ড ছিল কি মনে আছে? আমরা আমরা এইটার মান কি লিখতাম? জুল সেকেন্ড লিখতাম, মনে আছে? তো এখানে আমাদের কিলো জুল সেকেন্ড পার মোল চলে আসে না? তো এখানে একটা সেকেন্ড ছিল, মনে আছে? তো আমাদের অ্যান্সারে কি থাকবে? অ্যান্সারে মান যাই থাকুক না কেন, ক্যালকুলেটরে করবি, মান যাই থাকুক না কেন, একক কিন্তু হবে সেকেন্ড ইনভার্স 1। বোঝা গেছে? একক কিন্তু হবে সেকেন্ড ইনভার্স 1। তার মানে আমাদের এই জিনিসটা কি বোঝা গেল? এই একই রকম ভাবে আমরা এবার ই সমান সমান যদি আমরা করতে চাই hc/λ, তো এখান থেকে আমরা ল্যামডার মান বের করে নিয়ে আসতে পারবো না? এই সি এর মান সর্বদা ধ্রুবক, কত? সে মান 3 গুণ 10⁻⁻3 গুণ 10⁻8, 3 গুণ 10⁻8 সি এর মান, ঠিক আছে? আর এইচ এর মান তো আমরা জানি, সেটার সাথে আমরা এইচ এর মান আমরা যেই এককে জানি সেটা হলো জুল সেকেন্ড, কিন্তু এই জুল সেকেন্ডকে আমাদেরকে কি করতে হবে? কিলো জুল পার মোল, এইটা করে নিতে হবে। যদি কেউ কিলো জুল পার মোল না করি, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? এই অঙ্কটা একটা ছোট একটা অঙ্ক, কিন্তু ঝামেলা কিন্তু এই জায়গায়, যে কিলো জুল পার মোল, এই আমাদের আমাদের যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আছে, ওইটাকে কিলো জুল পার মোলে আমাদের নেওয়া হয় না। এইটাই একটা ঝামেলার বিষয়।
এবার আমরা যে বিষয় নিয়ে কথোপকথন করব সেটা হচ্ছে আমাদের কিসের মান বলতো? সেটা হচ্ছে আমাদের আর বা ব্যাসার্ধের মান। এখানে একটা ছোট্ট একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে আমাদের কোনো জিনিস যখন দেখ বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে তখন তার দুইটা বেগ আছে। একটা বেগকে আমরা বলতে পারি বেগ না, বল আছে। একটা বলকে আমরা বলতে পারি কেন্দ্রমুখী বল, আর একটা বলকে আমরা বলতে পারি কেন্দ্র বিমুখী বল। এখন কেন্দ্রমুখী বল, বৃত্তাকার কক্ষপথে যদি কোনো বস্তু ঘোরে তাহলে তার কেন্দ্র বিমুখী যে বলটা আছে ওই কেন্দ্র বিমুখী বলের মান আমরা বলতে পারি, এটা নিউটনিয়ান বলবিদ্যা করানোর সময় আমরা পাবো অবশ্যই, এম বি স্কোয়ার বাই আর, এটা আমরা পেতে পারি। ঠিক আছে, বাট আমাদের যে কেন্দ্রমুখী বলের সম্পর্ক কার সাথে? দেখতো কেন্দ্রমুখী বলের সম্পর্ক কিন্তু এই যে একটা ইলেকট্রনের কেন্দ্রমুখী বলের সম্পর্ক কার সাথে? কেন্দ্রমুখী বল কিন্তু এই যে ইলেকট্রন আর এখানে যে আমাদের নিউক্লিয়াস আছে, ঠিক আছে, এই ইলেকট্রন আর নিউক্লিয়াসের সাথে কিন্তু আমাদের কেন্দ্রমুখী বলের সম্পর্ক। এখন ভালো করে একটা জিনিস আমাদেরকে মাথায় ঢুকাই নিতে হবে, এই যে কেন্দ্রমুখী বলের যে সম্পর্ক কার সাথে বলতো? ইলেকট্রন আর আমাদের এই নিউক্লিয়াসের সাথে। এখন এই নিউক্লিয়াসের মধ্যে কি আছে? নিউক্লিয়াসের মধ্যে আছে নিউট্রন আর আছে হচ্ছে প্রোটন। এখন নিউটনের তো কোনো চার্জ নাই, তো নিউটন নিয়ে আমাদের কোনো ঝামেলাও নাই। তো আমরা যদি আসি এফ নিয়ে, ঠিক আছে, আমাদের এফ সমান সমান আমরা স্থির তড়িতে একটা সুন্দর জিনিস শিখেছিলাম, এফ সমান সমান 1/4 পাই এপসাইলন নট কত, তারপরে Q1 Q2 বাই আর স্কোয়ার, আমরা এটা শিখছিলাম। তো এখন এইটা যদি আমরা শিখে থাকি, তো এইটা শিখে থাকলে কিন্তু আমরা অনেকটা সুন্দর একটা জিনিস শিখতে পারি। কেমন? এই যে কিউ হিসাবে যদি আমি ইলেকট্রনটাকে কল্পনা করি, কিউ হিসাবে আমি যদি ইলেকট্রনটাকে কল্পনা করি, এখন আমরা কিউ হিসাবে কাকে কল্পনা করলাম? এই ইলেকট্রনটাকে। আচ্ছা, এই কিউ হিসেবে ইলেকট্রনটাকে আমরা কল্পনা করলাম, আর কিউ টু হিসেবে আমরা এখানের এই যে নিউক্লিয়াসকে আমরা কল্পনা করলাম। এখন মাথায় রাখবে নিউক্লিয়াসের মধ্যে কি আছে? নিউক্লিয়াসের মধ্যে আছে প্রোটন। ঠিক আছে, প্রোটনের চার্জ কি? প্রোটনের চার্জ কিন্তু ইলেকট্রনের সমান কিন্তু বিপরীত। প্রোটনের চার্জ কি? ইলেকট্রনের সমান কিন্তু বিপরীত। আচ্ছা, প্রোটনের চার্জকে যদি আমরা বলি তাহলে কত সংখ্যক প্রোটন আছে? জেড সংখ্যক প্রোটন আছে। জেড সংখ্যক প্রোটন কেন? এই জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, তার মানে পারমাণবিক সংখ্যার সমানিত প্রোটন আছে এখানে। আচ্ছা, তো এখন এইটাকে তুই সুন্দর করে একটা কথা বলতে পারিস, সেটাকে কি বলতে পারিস? এটাকে বলতে পারি আমি জেড স্কোয়ার। ঠিক আছে, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। আচ্ছা, আমার এই কথা যদি বোঝা যায় তাহলে এখান থেকে আমি আরো সুন্দর কিছু কাজ করতে পারি। আমরা জানি নিউটনের থার্ড ল অনুযায়ী কি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান। তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল যদি সমান হয় তাহলে আমরা একটা জিনিস লিখতে পারি। আমরা কি লিখতে পারি সেটা আমরা অন্য স্লাইডে লিখবো। ঠিক আছে, আমরা অন্য স্লাইডে লিখবো আমরা কি লিখতে পারি সেটা। আচ্ছা, এই তো আমরা অন্য স্লাইড পেয়ে গেছি। তো আসো আমরা অন্য একটা স্লাইডে লিখি যে ক্রিয়া প্রতিক্রিয়া বলের ব্যাপার স্যাপার আমি কি বলতে চাইছি এখানে। তো এখন আমি যদি এই কথাটা বলি যে আমরা কি বললাম, 1/4 পাই এপসাইলন নট কিউ না, এখানে তো আমি কিউ এর কথা কোথাও বলি নাই, আমি এখানে বলেছি জেড এর কথা, তাই না? জেড স্কোয়ার বাই কি এখানে আমাদের আর স্কোয়ার সমান সমান আমি কি বলতে পারি? আমরা বলতে পারি এখানে আমরা একটু আগে কি দেখে আসলাম বলতো? এখানে আমরা একটু আগে দেখে আসলাম হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর। এই যে এম ভি স্কোয়ার বাই আর যেটা আমি লিখে আসলাম, এটাও আমি লিখতে পারি। তো এখন আমাদের মূল কাজ হবে আমরা আরো একটা সূত্র জানি, বোরের সূত্র অনুযায়ী আমরা একটা সূত্র জানি, এম ভি আর সমান সমান কি এন এইচ বাই 2 পাই। আমরা এই সূত্রটা খুব সুন্দর করে জানি। তো এই সূত্র থেকে আমরা যদি ভি এর মানটা বের করতে চাই, দেখতো ভি এর মান কি আসে? ভি এর মান আসে হচ্ছে এন এইচ বাই 2 পাই। ঠিক আছে, কি আসে? এন এইচ বাই 2 পাই। তার সাথে নিচে কি আসে? নিচে আসে হচ্ছে এম আর। তো ব্যাস কত তো আমাদের হয়ে গেল। আমাদের কি হয়ে গেল? আমরা এবার এখানে দেখ কি পাই,
4 পাই এপসাইলন নট এখানে আমরা কি পাই জেড ই স্কোয়ার আর স্কোয়ার, এখানে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি এম বাই আর, তার সাথে সাথে আমরা এখানে দেখ কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে ভি স্কোয়ারের মান দেখ এন এইচ বাই 2 কত পাই, এরপরে কত এম আর এইটার মাথায় স্কোয়ার, যেহেতু এই ভি এর এখানে স্কোয়ার আছে, ভালো করে বোঝার চেষ্টা কর। এখান থেকে আমরা লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার, এখান থেকে লিখতে পারি এম আর, এখানে আমরা লিখতে পারি এন স্কোয়ার এইচ স্কোয়ার 2 পাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। তো এখান থেকে আর এখান থেকে আর স্কোয়ার, এই দুইটা আমরা যদি কেটে দিই তাহলে আমাদের এখানে অবশিষ্টটা কি থাকে দেখো, আবার এখান থেকে দেখো অবশিষ্টটা আমাদের কি থাকে, আমাদের থাকে দেখো এখান থেকে এই যে 4 পাই, এখান থেকে দেখো 4 পাই যদি আমরা কেটে দিই তাহলে এখানে আমরা যে 4 কাটতে পারছি আর এখান থেকে কিন্তু একটা পাই আমাদের থেকে যাচ্ছে, একটা পাই কিন্তু এখানে আমাদের থেকে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি, আমরা কি লিখতে পারি, জেড ই স্কোয়ার, আমরা এইটা লিখতে পারি, তার সাথে আমরা আর কি লিখতে পারি বলতো, আমরা জেড ই স্কোয়ার লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি এপসাইলন নট, আচ্ছা এপসাইলন নট সমান সমান এম আর সমান সমান এন স্কোয়ার এম আর, তারপর আমরা লিখতে পারি এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই কি তো বাই হচ্ছে পাই এম স্কোয়ার। এখন এই এম আর এই এম যদি কাটো তাহলে এখানে অবশিষ্ট থাকে হচ্ছে একটা এম, ঠিক আছে, একটা এম অবশিষ্ট থাকে। তো এখানে একটা এম অবশিষ্ট থাকলো, তাহলে খুব সুন্দর করে তুমি একটা জিনিস লিখে ফেলতে পারো, আমাদের চাই আর এর মান, তাই না, আমাদের তো চাই আর এর মান, তাহলে তুমি আর সমান সমান লিখতে পারো কি এন স্কোয়ার এইচ স্কোয়ার জেড ই স্কোয়ার, এখান থেকে তুমি নিচে লিখতে পারো কি এন স্কোয়ার এইচ স্কোয়ার জেড ই, আরে ভুল লিখলাম, আচ্ছা 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 এই ভুল লিখেছি, দাঁড়া এই সহজ বীজগণিত গুলোই আমার ঝামেলা বাজে। তো দেখো এখান থেকে আমি যদি আর এর মান যদি আমি বের করতে চাই তাহলে পাই এম জেড ই স্কোয়ার, আর উপরে আমাদের কি থাকে বলতো, উপরে থাকে এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট, এইটাই থাকে। তো এইটা যদি থাকে তাহলে দেখো তো আমরা লিখতে পারি কিনা আর ইজ ইকুয়াল টু, আমরা আর ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, দেখো আর ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ভালো করে দেখো আর ইজ ইকুয়াল টু, দেখো এখান থেকে আমরা যদি এন স্কোয়ার বাই জেড কে আমরা আলাদা করে রাখি, দেখো এন স্কোয়ার বাই জেড কে যদি আলাদা করে রাখি তাহলে আমরা লিখতে পারি এইচ স্কোয়ার এপসাইলন নট বাই এম ই স্কোয়ার। দেখো তো এটা লিখতে পারি কিনা আমরা, এইটা যদি লিখতে পারি তাহলেই কিন্তু আমাদের মূল ফর্মুলাটা এসে গেল। তাহলে যদি ইলেকট্রনের যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ তোমাকে বের করতে বলে, যে কোনো কক্ষপথের যে কোনো পরমাণুর ঠিক আছে, যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ যদি বের করতে বলে তাহলে ব্যাসার্ধ নির্ণয়ের খুব সুন্দর একটা ফর্মুলা তোমাদেরকে আমি শিখাই দিলাম, তোমরা শিখেও গেলে, সেটা কি বলতো, আর ইজ ইকুয়াল টু এন স্কোয়ার বাই জেড সমান সমান, এন স্কোয়ার বাই জেড সমান সমান কেন হবে, এন স্কোয়ার বাই জেড এইচ স্কোয়ার এপসাইলন নট এম ই স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের এন তম কক্ষপথে জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, তোমাকে যদি হাইড্রোজেন বলে তাহলে পারমাণবিক সংখ্যা 1, হিলিয়াম বললে 2, লিথিয়াম বললে 3, ঠিক আছে, এইটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো এই জিনিসটা দিয়ে আমরা কি বের করতে পারি বলতো, আমরা যে কোনো কক্ষপথে যে ব্যাসার্ধটা আছে, যে কোনো কক্ষপথে ব্যাসার্ধটা আমরা বের করতে পারি, যে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথে ব্যাসার্ধ আমরা এই সূত্র ব্যবহার করে আমরা বের করতে পারি। তো এখন আমরা আসো দেখি সামনের দিকে আগে, দেখো বলেছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ তোমাকে নির্ণয় করতে, দেখো হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে আমরা কে জানি আর ইজ ইকুয়াল টু, আমরা একটু আগে কি শিখলাম এন স্কোয়ার বাই জেড সমান সমান, আমরা কি শিখলাম বলতো এন স্কোয়ার বাই জেড, এরপরে এই পাশে আমরা কি শিখলাম বলতো এইচ স্কোয়ার এপসাইলন নট, এরপরে আমরা কি শিখলাম এবার শিখলাম ই স্কোয়ার এম বা এম ই স্কোয়ার, ঠিক আছে, আমরা এটা শিখলাম না। তো এখন এইটা যদি শিখি
তাহলে আমরা জানি যে এই এন স্কোয়ার আর জেড এর মান হচ্ছে আমাদের 1, তাই তো? আর এই যে এই যে এতটুকের মান আমি তোমাকে আশ্বস্ত করতে চাই যে এতটুকের মান কত হবে। তোমরা কি জানো এতটুকের মান কত হবে? এতটুকের মান আমি তোমাদের আশ্বস্ত করতে চাই, সেটা হচ্ছে 0.53 অ্যামস্ট্রং হবে। 0.53 অ্যামস্ট্রং হবে। তো এতটুকুর মান যদি 0.53 অ্যামস্ট্রং হয়, তাহলে 1 এর সাথে তুমি গুণ করে দাও 0.53। 0.53 তুমি যখনই গুণ করে দিবা 1 এর সাথে, তোমার মান কত চলে আসবে বলো তো? তোমার মান চলে আসবে 0.53। কথা কি বোঝা গেছে? কথা যদি বোঝা যেয়ে থাকে, তাহলে এখন তোমাকে যদি বলে দ্বিতীয় কক্ষপথের তা তোমাকে যদি 2 নম্বরের কথা বলে, 2 নম্বরের কথা যদি বলে, তাহলে তুমি কি করবা বলো তো? 0.53 কিন্তু অ্যামস্ট্রং এর মিটারে নিতে হয়, কিন্তু 10 টু দি পাওয়ার মাইনাস কত দিয়ে 10 দিয়ে গুণ করলে কিন্তু মিটারে চলে যাবে। তো যাই হোক এখান থেকে আমরা যদি বলি যে হাইড্রোজেন পরমাণুর কথা বাদ দিয়ে যদি বলি লিথিয়াম পরমাণুর, লিথিয়াম এইটা 2+, ঠিক আছে? লিথিয়াম 2+, হ্যাঁ লিথিয়াম 2+ পরমাণুর তুমি হচ্ছে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ বের করো। তুমি তখন কি করবা বলো তো? এই এন কত? এন এর মান কিন্তু তখন 2 হয়ে যাবে। আর নিচে জেড এর মান তখন কত হয়ে যাবে? লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, তার মানে জেড এর মান তোমার হয়ে যাবে 3। আচ্ছা, এরপরে এই পুরোটুকের মান আমরা বলছিলাম, এই পুরোটুকের মান কত? 0.53। তো 0.53 এইটা দিয়ে তুমি গুণ করবা, তোমার যাই হবে সেটাই কি অ্যান্সার। ক্লিয়ার? এরপরে দেখো কি আছে। আচ্ছা, এরপরে শক্তির একটা ব্যাপার স্যাপার আছে। তোমাদেরকে আমি বলি, এই দেখো তোমাদের বইতে, হাজার স্যারের বইতে শক্তি নিয়ে কি করেছে, এখানে ইন্টিগ্রেশন করেছে, ঠিক আছে? এখানে ইন্টিগ্রেশন করেছে। এখন ইন্টিগ্রেশন পারো তোমরা? হ্যাঁ, ইন্টিগ্রেশন পারো? হ্যাঁ, পারো না তো? তাহলে আসো দেখি কি করা যায়। দেখো আমরা প্রথম যদি এই স্লাইডে যাই, দেখো তো এখানে দুইটা ব্যাপার আছে। কি কি ব্যাপার? ফার্স্টে বলো যে এখানে দুইটা ব্যাপার আছে। সেটা হচ্ছে তোমাদের এই যে ইলেকট্রনের যেই এইটা হচ্ছে কেন্দ্রমুখী বল, আর এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। এখন তোমাদের যদি আমি সেই একটা কথা বলি যে এই যে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল, তোমাকে বের করতে হবে শক্তি বের করতে হবে। তো শক্তি বের করার ঝামেলার মধ্যে না যে আমরা যদি বলি শক্তি টোটাল, ঠিক আছে? শক্তি টোটাল। আচ্ছা, শক্তি তো দুইটা, তাই না? ওই যে আমরা ক্লাস 9-10-এ আমরা করে আইছিলাম 4 অধ্যায়ের দিকে, হ্যাঁ, ক্লাস 9-10-এ ফিজিক্সের 4 অধ্যায় করে আইছিলাম না, ওই কাজ ক্ষমতা শক্তি। তো কাজ ক্ষমতা শক্তিতে আমরা পাইছিলাম না, একটা হলো কাইনেটিক এনার্জি বা একটা হচ্ছে গতি শক্তি, আর একটা হচ্ছে বিভব শক্তি, তাই না? একটা হলো কাইনেটিক এনার্জি, একটা হলো পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? গতি শক্তি, বিভব শক্তি। এখন আমরা যদি একটা কাজ করি যে ইলেকট্রনের এই দেখো এই ইলেকট্রনের এই যে দুইটা শক্তি যদি আমরা বের করি, ঠিক আছে? দুইটা শক্তি যদি আমরা বের করি এবং এই দুইটা শক্তি বের করে সেই দুইটা শক্তি যদি আমরা এক করে দিই, দুইটা শক্তি যদি এক করে আমরা যোগ করে দিই, তাইলে তো আমাদের অ্যান্সার বের হয়ে গেল, তাই না? তো আসো চেষ্টা করে দেখি। সম্পূর্ণ করে দেব না, তারপর অল্প একটু করে দিই, তোমরা যেন ধরতে পারো। দেখো এখান থেকে আমরা 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই। আচ্ছা, আমরা প্রথমে আগে গতিশক্তি বের করার চেষ্টা করি। গতিশক্তি, তাই তো? আমরা কি জানি বলো তো? আমরা জানি হচ্ছে হাফ mv²। এটা কি আমাদের গতিশক্তির ফর্মুলা? এটাই তো আমাদের গতিশক্তির ফর্মুলা, তাই না? হাফ mv², এটাই তো আমাদের গতিশক্তির ফর্মুলা, কাইনেটিক এনার্জির ফর্মুলা, তাই তো? এখন দেখো, ভালো করে দেখো, আমরা একটা ফর্মুলা এখানে মনে হয় পাইছিলাম, এই জায়গায় আমার লেজারটা কই? এই লেজার কই? এই যে আমাদের লেজার। দেখো লেজার দিয়ে আমি তোমাদের দেখাই। এই দেখো এখান থেকে জাস্ট লক্ষ্য করো, এখান থেকে আমরা একটা ফর্মুলা পাইছিলাম। কি ফর্মুলা বলো তো? এটা কি ফর্মুলা? এখান থেকে দেখো, এই যে কালারটা চেঞ্জ করে নি, এই যে এইটা এই জিনিসটা কি বলতো? আমাদের এই জিনিসটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল ছিল না? আর এটা কি ছিল বলতো? কেন্দ্র বিমুখী বল ছিল না? এই দুইটা বলকে আমরা সমান করে দেখাইছিলাম।
এই দুইটা বলকে কি আমরা সমান করে দেখাইছিলাম? হ্যাঁ, তো এই জায়গাতে কেটে কুটে নিয়ে যাওয়া যায় অন্য পৃষ্ঠায়, কিন্তু আমি তো পাচ্ছি না এটা। ঠিক আছে, তো যাই হোক, তো দেখো এখান থেকে এই কাটসার কই গেল, এই যে, তো এখান থেকে এই যে এইটা এবং এইটা, এই দুইটা তো সমান দেখাইছিলাম তাই না? তো ভালো করে একটা জিনিস দেখো, আমি যদি এখন লিখি, দেখো কি লিখবো, 1/4πε0, এরপরে এখানে আমরা লিখতে পারি জেড স্কোয়ার বাই, আমরা নিচে যদি লিখতে পারি আর স্কোয়ার, এইটা আমরা লিখতে পারি। এটা কি আমাদের কেন্দ্রমুখী বলের মান, আর কেন্দ্র বিমুখী বলের মান কত ছিল, এম ভি স্কোয়ার বাই আর। এই দেখো একটা জিনিস শুধু লক্ষ্য করো জাস্ট, এই দেখো এই দুইটা কাটো, এইটা এম ভি স্কোয়ার বাই আর, এটা কাটলে তোমার এখানে দেখো একটা আর অবশিষ্ট থাকছে। তো তুমি এটারে খুব সুন্দর করে একটা জিনিস দেখতে পারো, দেখো জেড স্কোয়ার বাই 4πε0 আর, তুমি এই জিনিসটা এম ভি স্কোয়ার, ঠিক আছে, তো এম ভি স্কোয়ার। তো এখন ভালো করে দেখো, ভালো করে একটা জিনিস খেয়াল করে জাস্ট দেখো, তো এই যে আমাদের এই জিনিসটা কিন্তু চলে আসলো, ঠিক আছে, আমাদের কিন্তু এই জিনিসটা চলে আসলো। তো এই জিনিসটা যদি আসে তাহলে এটা কিসের মান বলো তো, এটা কিন্তু এম ভি স্কোয়ারের মান। এটা যেহেতু এম ভি স্কোয়ারের মান, তো আমাদের গতিশক্তির ফর্মুলা কি, হাফ এম ভি স্কোয়ার। তো আমরা এই যে হাফের মধ্যে আমরা যদি এখানে বসায় রাখি, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে, আমরা এখানে কি পাবো বলতো, আমরা এখানে পাবো জেড স্কোয়ার বাই, এর নিচে কত পাবো, 8, আমরা 8 পাই এপসাইলন নট আর, আমরা কিন্তু এইটা পেয়ে যাব। আমরা কি এটা পাবো বলতো, আমরা কিন্তু এইটাই পাবো, ঠিক আছে, আমরা এটাই পাবো, তাই না? এবার এইটা থেকে আমরা একটা জিনিসকে এই পর্যন্ত যদি বুঝে থাকো, তাহলে দেখো এই পর্যন্ত যদি বুঝে থাকো, তাহলে আমরা আরেকটা পেজ নিয়ে আসি, দেখো এই পর্যন্ত যদি বুঝে থাকো, তাহলে দেখো দেখো এখানে আমরা যদি লিখি এম ভি স্কোয়ার, আমরা যদি লিখি হাফ এম ভি স্কোয়ার, তার মানে আমাদের গতিশক্তি কত, জেড স্কোয়ার বাই কত, 8 পাই, এরপর আমরা কত লিখতে পারি, 8 পাই এপসাইলন নট আর, ঠিক আছে, আমরা কি পেলাম, জেড স্কোয়ার বাই 8 বাই, এরপরে আমরা যদি একটা কেন্দ্রমুখী বল, আমরা এতক্ষণ আমরা কি দেখলাম বলতো, আমরা এইটা দেখলাম কিন্তু কেন্দ্রমুখী বলের কথা, তাই না? আমরা কেন্দ্রমুখী বলের যে ব্যাপারটা আমরা সেটা এতক্ষণ ধরে দেখলাম। এখন তোমাদেরকে যদি আমি বলি যে এইখান থেকে এবার তোমরা খুব সুন্দর করে কি করতে পারবা বলতো, এখান থেকে কেন্দ্র বিমুখী যে বলের মানটা আছে, মানে ইপির মানটা তোমরা খুব সুন্দর করে বের করে আনতে পারবা, ঠিক আছে। ইপির মানটা আমি বের করে তোমাদের দেখালাম না, বাট ইপির মান কত হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ইপির মান হবে জেড স্কোয়ার বাই কত হবে, 4πε0 আর, এইটা হবে। এখন এরপরে এই দুইটাকে তুমি যদি বিয়োগ করো, সুন্দর করে বিয়োগ করো, তাহলে তোমার মান হবে 8πε0 আর, এখান থেকে তুমি পাবা হচ্ছে জেড স্কোয়ার, তুমি এইটা পাবা, ঠিক আছে, তুমি এইটা পাবা। এখন এইটা যে তুমি পাইলে, এইটা এখানে তুমি আর এর মানটা সুন্দর করে বসাই দাও, দেখো জেড স্কোয়ার বাই, দেখো 8πε0, এখানে এই যে আর এর জায়গায় তুমি আর এর যে মানটা এখানে পাইছিলে, তাই না, আর এর একটা মান পাইছিলে না, এন স্কোয়ার বাই জেড স্কোয়ার এইচ স্কোয়ার, এরপরে এপসাইলন নট এম স্কোয়ার, এই জিনিসটা তুমি বসাই দাও। কি বসাবা, ফার্স্টে তুমি কি এই আর এর মান বসাবো, তাই তো, তার মানে তুমি বসাবা হচ্ছে জেড স্কোয়ার
তুমি কি বসাবে দেখো, এন স্কোয়ার জেড স্কোয়ার, তাই তো? তুমি কিন্তু উল্টা করে বসাতে হবে অবশ্যই, কারণ আর দেখো নিচে আছে, তার মানে তুমি এন স্কোয়ার এরপরে কত আছে দেখো তো, এন স্কোয়ার উপরে আছে, এন স্কোয়ার আর উপরে কি আছে, এইচ স্কোয়ার এপসাইলন নট। দেখো এইচ স্কোয়ার এপসাইলন নট এর উপরে কি আছে দেখো তো, এর উপরে আছে হচ্ছে এম ই স্কোয়ার, ঠিক আছে, জেড এম ই স্কোয়ার। তাহলে তুমি এখানে লেখা হচ্ছে জেড এম ই স্কোয়ার। আমার কথা কি বুঝেছো? তো এইটা লেখার পরে তুমি খুব সুন্দর করে একটা জিনিস লিখতে পারো, কি দেখো তো, এখানে কিছু জিনিস কাটবে। তুমি এখানে লিখতে পারো জেড স্কোয়ার ই স্কোয়ার এম, এখান থেকে তুমি লিখতে পারো জেড স্কোয়ার ই ফোর। এরপরে তুমি এখানে তুমি লিখতে পারো এম, এরপরে তুমি নিচে আর কি লিখতে পারো দেখো তো, এই যে এপসাইলন নট, তাহলে এপসাইলন নট এর স্কোয়ার হবে 8 পাই, এপসাইলন নটের কি হবে স্কোয়ার হবে এন স্কোয়ার এইচ স্কোয়ার, ঠিক আছে, এন স্কোয়ার এইচ স্কোয়ার। তো এখন ভালো করে দেখো তো আমরা কি করেছিলাম, আমাদের সবকিছু ঠিকঠাক যদি থাকে, দেখো দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ সবকিছু ঠিকঠাক আল্লাহর রহমতে আছে। আচ্ছা, তো তাইলে আমরা এখান থেকে কি বলতে পারি, এটা হচ্ছে আমাদের এম জেড স্কোয়ার এম ই ফোর জেড স্কোয়ার এইট পাই এপসাইলন নট এন এইচ স্কোয়ার। এইটা আমাদের কিসের মান বলো তো, আমাদের শক্তির মান। প্রত্যেকটা কক্ষপথে যদি শক্তির মান আমরা বের করতে চাই, আমরা জেড স্কোয়ার বাই নিচে আমরা কি লিখতে পারি বলতো, এন স্কোয়ার, এরপরে আমরা কি লিখবো বলতো, ই ফোর এম, এরপরে আমরা নিচে লিখবো এইট পাই, এরপরে আমরা কত লিখবো বলতো, 8 পাই এপসাইলন নট এর স্কোয়ার এইচ এর স্কোয়ার। আমরা এটা লিখতে পারি। তো এইটারে যদি আমরা সুন্দর করে লিখে দিতে পারি, তাহলে এবার তোমাদেরকে আমরা বলি যে এইটার মান, এই যে এতটুকের মান আমি তোমাদেরকে বলে দিই, এটা হবে মাইনাস কত, এটার মানে কিন্তু একটা মাইনাস আসে, তো লসাগু করে নিও। তো এখানে আমাদের -13.6 গুণ জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এইটাই হচ্ছে আমাদের শর্টকাট সূত্র, যেখানে এই যে জেড এর মান আর এন এর মান তুমি যখনই বসাই দিবা, তখন তুমি কি পেয়ে যাবা বলতো, তুমি এখানে কিন্তু প্রত্যেকটা শক্তি স্তরে আলাদা আলাদা করে যে শক্তির মান আছে সেটা কিন্তু তুমি পেয়ে যাবা। আমার কথা কি তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ, যদি বুঝা যে থাকে তাহলে তো ভালো, ঠিক আছে। না বুঝলে, প্রমাণ না বুঝলে খুব বেশি একটা সমস্যা নাই, তুমি -13.6 গুণ জেড স্কোয়ার এন স্কোয়ার এই কতটুক মাথায় রাখবা। আর তার সাথে সাথে মাথায় রাখবা হচ্ছে ওই ব্যাসার্ধর ক্ষেত্রে যে সুন্দর সূত্রটা আছে, কত বলতো, ব্যাসার্ধর ক্ষেত্রে সুন্দর সূত্র হচ্ছে 0.53 বাই এন স্কোয়ার অ্যাংস্ট্রম। সরি, এটা তো হবে এন স্কোয়ার, তো উপরে হবে তাই না। আচ্ছা, 0.53 গুণ এন স্কোয়ার অ্যাংস্ট্রম। আমার কথা কি বোঝা গেছে? কথা যদি বোঝা যায়, তাহলে দেখো এখানে বলেছে যে বোর পরমাণু মডেলের, ঠিক আছে, বোর পরমাণু মডেলের -13.6 ডিভাইডেড বাই কত, এন স্কোয়ার মান কত 3 স্কোয়ার, তাহলে কত আসে অ্যান্সার, -1.5, 2 দিলে কত আসে অ্যান্সার, দাঁড়াও দেখে নিই, 2 দিলে আসে হচ্ছে -3.4। আচ্ছা, তো দেখো বলেছে যে কক্ষপথের এই দেখো এই একটা শক্তি স্তর আছে, এই যে তৃতীয় শক্তি স্তর। তো এখন তোমার কাজ কি হবে বলো তো, আমি কি আবার সেই সূত্র লিখবো, মারাত্মক সূত্রটা? আমি সেই সূত্র লিখবো না। আমি কোন সূত্র লিখবো বলো তো? আমি লিখবো ই সমান সমান, আমরা জানি ই সমান সমান আমরা কি জানি বলো তো, -13.6 ডিভাইডেড বাই এন স্কোয়ার। আচ্ছা, এখানে যদি তোমার বোর, এখানে যদি কোনো পরমাণুর নাম উল্লেখ থাকতো, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তাইলে কিন্তু জেড দরকার হতো। যেহেতু এখানে কোনো কিছু নাম নাই, তুমি ধরে নাও যে এটা হাইড্রোজেন এবং এর পারমাণবিক সংখ্যা 1, তাই তুমি জেড বসায়ও না, ঠিক আছে।
তো এইটা যদি এখানে তুমি এর মান যদি বসাও 9, 3 থেকে 9, তাহলে এর অ্যান্সার হবে 1.5। ক্যালকুলেটরে করে দেখে নিতে পারো। আর এই মানগুলো একটু মনে রেখো যে প্রথম কক্ষপথের শক্তি স্তরের মান হচ্ছে 13.6, দ্বিতীয় কক্ষপথে কত, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 3.4, আর তৃতীয় কক্ষপথ হচ্ছে 1.5। এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, আর এটা হচ্ছে আমাদের তৃতীয়। ঠিক আছে, এটা কিন্তু শূন্য না, এটা কিন্তু দশমিক। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে কিন্তু, নাইলে কিন্তু সামনে আগানো খুব কষ্ট হয়ে যাবে। তো এখন আমাদের কথা হচ্ছে আমরা ডি ব্রগলির কথা আমরা একটু জানবো। ডি ব্রগলির কথা আমরা যখনই প্রথমে পড়বো আমাদের মনে একটা জিনিস আসবে যে ডি ব্রগলি মানে কি, 2। ঠিক আছে, এখন এটা কিন্তু কোনো থিওরিক্যাল কথা না, আমি মন থেকে বললাম। ডি ব্রগলি মানে হচ্ছে 2। আচ্ছা, 2 মানে কি? 2 মানে তো কিছুই না, 2 মানে হচ্ছে দুটো ধর্ম। তো এই ডি ব্রগলির ইকুয়েশন যে আমরা বলতে পারি যে ইলেকট্রন, তরঙ্গ এবং কণা দুই ধর্মেই থাকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ডি ব্রগলির ইকুয়েশনে ইলেকট্রন, কণা এবং তরঙ্গ দুই ইয়েতেই থাকতে পারে। এখন আইনস্টাইনের একটা সূত্র আছে খুব সুন্দর, E = mc স্কয়ার। এই সূত্র জানে না এরম মানুষের ফিজিক্সে খুব কমই আছে। ঠিক আছে, এরম মানুষ ফিজিক্স পড়েছে বাট এই সূত্র জানে না। এরম মানুষ পৃথিবীতে খুবই কম আছে যে ফিজিক্স পড়েছে বাট এই সূত্র জানে না। E = mc স্কয়ার। ঠিক আছে, এবং আমরা জানি প্লাঙ্কের সূত্র কি, E = hc/λ। ভালো করে দেখো, এখানে একটা এইচ, এখানেও একটা এইচ। তো এই দুইটা এইচকে যদি আমরা একসাথে করি, mc স্কয়ার = hc/λ। দেখো তো, এখান থেকে একটা সি, এখান থেকে একটা সি টুকুস করে কেটে দিলে এখানে একটা সি থাকবে। তো এখানে যদি একটা সি থাকে তো তুমি লিখবা হচ্ছে mc। তো mc = h/λ। তো এই ল্যামডারে এই পাশে নাও, এই ল্যামডারে তুমি এই পাশে নাও, তাহলে ল্যামডা = h/mc। তো এই যে mc তুমি যে লিখলা, এই যে mc তুমি যে লিখলা না, এই যে h/mc, তো c মানে কি, আলোর বেগ। আলোর বেগকে আমরা ভিউ বলতে পারি, এটা আমাদের মন চাইছে তাই বলবো। তো mv বলো। তার মানে তুমি সুন্দর করে বলতে পারো যে এই যে আমাদের পরমাণুর মধ্যে যে কণা এবং যে তরঙ্গ ধর্ম, এই যে কণা এবং যে তরঙ্গ ধর্ম, দেখো কণার কিন্তু ভর থাকে, তরঙ্গের কিন্তু কোনো ভর থাকে না। বাট এই দেখো, এই যে ইলেকট্রনের বা এই যে পরমাণুর যে কণা এবং তরঙ্গ ধর্ম, এই দুইটাই কিন্তু একসাথে উপস্থাপন করা হয়েছে কোথায়, এই দেখো ডি ব্রগলির সমীকরণ, এই সমীকরণ h/mv। এই ইকুয়েশনে কিন্তু দুইটা একসাথে প্রমাণ করা হয়েছে। দেখো এখানে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য আছে, এখানে কিন্তু ভরও আছে। তো এইটাই ছিল আমাদের ডি ব্রগলির সেই ইকুয়েশন। আচ্ছা, তো একটা জিনিস একটু মাথায় রাখো যে ইলেকট্রনের যে তরঙ্গ ধর্ম মানে ইলেকট্রনের যে তরঙ্গ ধর্ম, এই তরঙ্গ ধর্ম ব্যবহার করে আমরা শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করি। কি তৈরি করি? ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করি। কি ব্যবহার করে? এই আমাদের কি ব্যবহার করে বলো তো, আমরা কি ব্যবহার করে তৈরি করি? আমরা কি তরঙ্গ ধর্মকে ব্যবহার করে তৈরি করি। আমার কথা কি বুঝতে পেরেছো? আমার কথা যদি বোঝা যায় তাইলে এবার আমরা একটা জিনিস একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, একটা জিনিস আমরা একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, জাস্ট চেষ্টা করব, দেখি দেখতে পারি কিনা। ঠিক আছে, আমরা কোন জিনিসটা একটু দেখার চেষ্টা করব আমি তোমাদেরকে বলে রাখি। সেটা হচ্ছে যে এই যে আমাদের যে তরঙ্গ যে ধর্মটা ছিল, তাই না, আমরা যে একটু আগে যে তরঙ্গ ধর্ম, এই দেখো এই ছবিটার দিকে একটু তাকাও, যে তরঙ্গ ধর্মটা আমরা একটু আগে দেখে আসছি, সেখানে আর যদি ব্যাসার্ধ হয় তাহলে বৃত্তাকার কক্ষপথের পরিধিটি ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর পূর্ণ সংখ্যার গুণিতক হতে হবে। আমার কথা কি বোঝা গেছে? কি বলেছি? এই যে আমাদের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এর যেই ইলেকট্রনের যে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, এই যে হচ্ছে তোমার বৃত্তাকার কক্ষপথের যে পরিধিটা থাকবে, পরিধির মান কত? 2πr। এটা হচ্ছে বৃত্তাকার কক্ষপথের পরিধি। আমরা জানি বৃত্তের পরিধি তো এটাই 2πr সমান সমান কি থাকবে বলতো, এর তরঙ্গ দৈর্ঘ্যের পূর্ণ সংখ্যার গুণিতক হতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য কত? এই যে এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, পূর্ণ সংখ্যা হচ্ছে ধরি 1 2 3 বা n সংখ্যার কি হতে হবে বলতো, n সংখ্যার গুণিতক হতে হবে। তো এই জিনিসটা একটু দেখো তো, আমরা লিখতে পারি 2π আর মানে কি পরিধি কি হবে, পরিধি ও তরঙ্গ সংখ্যার n সংখ্যক গুণিতক হবে। বোঝা গেছে? যদি এইটাই হয় n সংখ্যক যদি গুণিতকই হয়, তাহলে এখান থেকে আমরা আরো একটা বলতে পারি, এই যে ল্যামডার মান আমরা একটু আগে দেখলাম
ল্যামডার মান, এই যে ডি ব্রগলি ইকুয়েশন অনুযায়ী এই ল্যামডার মানকে আমরা কি বলতে পারি বলতো? ল্যামডার মানকে আমরা বলতে পারি এইচ বাই কত, এমসি বা এমভি, এইচ বাই এমসি বা এমভি, তুমি যা কিছু একটা বলতে পারো। তো এখান থেকে তুমি যদি লেখো যে এখান থেকে তুমি লিখলে এম, এটাকে আমি ভি বলি, হ্যাঁ ভি বলি, ঠিক আছে, সি না বলে ভি বলি, তাইলে সুন্দর লাগবে না জিনিসটা, এটাকে আমি ভি বলি। তাহলে যদি এটাকে আমি ভি বলি, এখানে একটা আর আছে, এখানে এন, এখানে এইচ আছে, বাই নিচে দেখো 2 পাই চলে আসলো। তাইলে আমাদের দেখো ইকুয়েশনটা প্রমাণ হয়ে গেল। কি ইকুয়েশন বলো তো? এম ভি আর সমান সমান এন এইচ বাই 2 পাই। দেখো তো ইকুয়েশনটা প্রমাণ হলো কিনা, খুব সুন্দর করে দেখো ইকুয়েশনটা প্রমাণ হয়ে গেল। এখন বোর পরমাণু মডেলের ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর বা স্থির কক্ষপথে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে সেটি বের করো। আমার কথা কি বুঝতে পেরেছো? বলেছে যে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে স্থির কক্ষপথে একটি পূর্ণ আবর্তন করতে, মানে একটা পূর্ণ আবর্তন করবে, তাতে কয়টি কয়টি কি পূর্ণ তরঙ্গ তৈরি করবে, এটা তোমার ব্যাখ্যা করতে বলেছে। তো আমরা আমরা কি জানি বলতো? আমরা কি জানি? আমরা জানি এম ভি আর সমান সমান এন এইচ বাই 2 পাই। এই জিনিসটা কি আমরা জানি বলতো? আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে জানি। এখন এইটা যদি আমরা জানি, তাহলে আমরা কিন্তু এখান থেকে আমরা লিখতে পারি 2 পাই সমান সমান কি এন এইচ বাই কি লিখতে পারি বলতো? এন এইচ বাই আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে এমভি, এটাও আমরা লিখতে পারি। দেখো তো আচ্ছা, আমরা কি এটা লিখতে পারি বলতো? 2 পাই আর সমান সমান এন এইচ বাই এমভি, এটাকে আমরা লিখতে পারি বলতো? আচ্ছা, এখন এইটা যদি আমরা লিখতে পারি, তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি কিনা 2 পাই আর সমান সমান কি বলতো? 2 পাই আর সমান সমান এন, এইখানে এইচ বাই এমবি মান ল্যামডা, আমরা জানি এইচ বাই এমবি সমান সমান ল্যামডা। এই এইচ বাই এমবি সমান ল্যামডা, এটা কার ইকুয়েশন? ডি ব্রগলির ইকুয়েশন, ঠিক আছে, ডি ব্রগলির ইকুয়েশন সমান সমান এইচ বাই ল্যামডা। তো এই যে এই জিনিসটা যদি আমরা প্রুফ করতে পারি, এখন আমাদেরকে কি বলেছে একটা জিনিস বোঝার চেষ্টা করো। আমাদেরকে বলেছে কি? আমাদের বলেছে বোর পরমাণু মডেলের ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর বা স্থির কক্ষপথের তৃতীয় শক্তি স্তর, তাহলে এন এর মান কত হবে? এন এর মান হবে 3, তাই না? তৃতীয় শক্তি স্তরে স্থির কক্ষপথে পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গের সৃষ্টি করবে? এই দেখো এই দেখো এই দেখো এন ল্যামডা, এই দেখো 3 ল্যামডা, তার মানে কয়টি? তিনটি তরঙ্গের সৃষ্টি করবে, তিনটি পূর্ণ তরঙ্গের সৃষ্টি করবে। আমার কথা বুঝেছো? এখন এর শর্টকাট কি? শর্টকাট, এই যে শর্টকাট জিনিসটা কি? এখন এখানে যেই কক্ষপথ বলবে, মনে করো তৃতীয় কক্ষপথের জায়গায় যদি এখানে চতুর্থ কক্ষপথ বলতো, পঞ্চম কক্ষপথ বলতো, ষষ্ঠ কক্ষপথ বলতো, যেই কক্ষপথ বলবে ল্যামডার সংখ্যা হবে তত। ল্যামডার সংখ্যা কত হবে? তত। মানে যদি বলতো চতুর্থ কক্ষপথ, তাহলে বলতে পূর্ণ তরঙ্গ হবে 4টা। যদি বলতো পঞ্চম কক্ষপথ, তাহলে পূর্ণ তরঙ্গ হবে 5টা। যদি বলতো ষষ্ঠ কক্ষপথ, তাহলে পূর্ণ তরঙ্গ হবে 6টা। আমার কথা কি বোঝা গেছে? এখন দেখো তো নিচে কি লেখা? বোর ইলেকট্রনের বিভিন্ন কক্ষপথে আবর্তনকালে কক্ষপথের প্রধান কোয়ান্টাম সংখ্যার সমসংখ্যক পূর্ণ তরঙ্গ তৈরি করবে। এখন প্রধান কোয়ান্টাম সংখ্যাকেই আমরা এন বলি, ঠিক আছে? তো এন এর সমসংখ্যক, মানে এক কথায় হচ্ছে এন এর সমসংখ্যক তরঙ্গ সৃষ্টি করবে। এই কথা কি বোঝা গেছে? এখন হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি কি? আমি ডাইরেক্ট বই নিয়ে চলে আসছি, তোমাদের হাজারি নাকসারের বই, ঠিক আছে, যে বইটা তোমাদের কিনতেই হবে। যদি কোনো গতিশীল কণার অবস্থান নির্ভুলভাবে, আমি কিন্তু আগেই এই কথাগুলো বলে আসছি, তাই আমি বই থেকে জাস্ট রিডিং পড়ে দিচ্ছি। যদি কোনো অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করা যায়, তখন তার ভরবেগ নির্ণয় অনিশ্চিত হয়ে পড়ে। তার মানে ভরবেগ যার নিশ্চিত তার কি অবস্থান অনিশ্চিত, আর অবস্থান যার অনিশ্চিত তার ভরবেগ নিশ্চিত, আর অবস্থান যার নিশ্চিত তার ভরবেগ অনিশ্চিত। এই জিনিসটা মাথায় রেখো। এবং এর সীমার মান কত? দেখো এই দেখো এই ডেল এক্স মানে অবস্থান এবং ডেল পি মানে কি? ভরবেগ। তার মানে আমাদের দেখো ভরবেগ এবং অবস্থান এটা এইচ বাই 4 পাই এর সমান বা তার চাইতে কি হবে? বড় হবে। এইটা পরীক্ষার জন্য খুব বেশি দরকার না, জাস্ট এই ইকুয়েশনটা মুখস্থ টাইপের করে ফেলা। ইকুয়েশনটা মুখস্থ টাইপের জন্য করে ফেলতে পারো, সেটা কিন্তু জেনে রাখবা। হ্যাঁ, আমরা লাস্ট স্লাইড চলে আসছি। আমাদের এখানে মেধার দরকার নাই, আমরা কি জেদ খুঁজছি, ঠিক আছে? তো জেদ রাখতে হবে।
প্রচুর পরিমাণে জেদ রাখতে হবে। আজকে এই পর্যন্ত। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। আর ভালো না লাগলেও নেক্সট ক্লাসটা ইনশাল্লাহ ভালো লাগবে। আর যা যা পড়ালাম সব পরীক্ষাতে তো আসবেই, আর যদি না আসে তাহলে অন্য কিছু আসবে, তো সমস্যা নাই। ঠিক আছে, সমস্যা নাই। তাইলে আমরা নেক্সট দিন কি পড়বো? আমরা নেক্সট দিন কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথাবার্তা বলবো। তো নেক্সট দিন ক্লাসটা অনেক ইন্টারেস্টিং হবে। সেই পর্যন্ত সবাই দেখার আমন্ত্রণ জানায়। আল্লাহ হাফিজ। তো দেখো, আচ্ছা, যাওয়ার আগে একটা কথা বলে যাই, সেটা হচ্ছে কি বলবো জানো? ও, আহ, তোমাদের 27 সালের বাচ্চারা কি কি বই কিনবে সেই বিষয়ে আমরা কথা বলবো নেক্সট ক্লাসে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। টাটা, ভালো থেকো।